আজ বাড়ি ফিরতে অনেকটা রাত হয়ে গেল। এরকম বাজে দুর্গন্ধ হঠাৎ এলো কোথা থেকে? আমি যে আমার নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না। এ নির্গত আমার দৃষ্টিভ্রম। না বাবা, তুমি মোটেও চোখে ভুল দেখছো না। এ তোমার বিন্দু মাত্র দৃষ্টিভ্রম নয়। তুমি যা দেখছো তা পুরোপুরি সঠিক। সে অপরাধী আমাদের যতই কাছের আপন মানুষ হোক না কেন, কৃতকর্মের ফল ভোগ করার হাত থেকে তাদের রক্ষা পাওয়া চলে না। সকল অপরাধীদের শেষ করে দেব। হ্যালো এভরিওয়ান, আমি শ্রীরূপ রয়েছি তোমাদের সঙ্গে অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্কেরি টেলস। বিভিন্ন স্বাদের ভূতের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল স্কেরি টেলস। আমাদের আজকের গল্পটা কিন্তু অবশ্যই মন দিয়ে শোনো এবং গল্পের কোন অংশে তোমার সবচেয়ে বেশি ভয় লাগলো সেটা অবশ্যই আমায় কমেন্ট করে জানাও। স্কেরি টেলসে আজ তোমরা শুনবে সুরজিৎ ঘোষের কলমে একটি হাড় হিম করা গ্রাম বাংলার ভূতের গল্প, একানোরের আতঙ্ক। আজকের গল্প পাঠে রয়েছে শুভ, গল্পের সূত্রধার আমি শ্রীরূপ। শুরু হচ্ছে স্কেরি টেলসের আজকের গল্প, একানোরের আতঙ্ক। বিন্ধ্যাচল পর্বতমালার পাদদেশে থাকা একটা খুব সুন্দর ছোট্ট সবুজ গ্রাম, যার নামকরণ করা হয়েছে ওই পর্বতমালার নাম অনুসারে, বিন্ধ্যাচল। বড় বড় পার্বত্য গাছের সমাগম সেই গ্রামের চারিদিকে। উত্তরের ঠান্ডা কনকনে বাতাস সর্বদাই বয়ে চলে। গ্রামের পার্শ্ববর্তী খরস্রোতা নদীর কলকল শব্দ শোনা যায় বিভিন্ন প্রহরে। ছোট বড় নানান জাতের পাখপাখালির সুমধুর কলরবে পরিপূর্ণ সেই গ্রাম। সেথায় নেই কোনো মানুষের চিৎকার চেঁচামেচি, হৈহট্টগোল কিংবা বিন্দুমাত্র কলরব। এক অনন্ত বিস্তৃত শান্তির চাদর যেন মায়ের স্নেহভরা আঁচলের মতন বিস্তার লাভ করেছে গোটা পর্বতমালা জুড়ে। ছোট্ট বিন্ধ্যাচল গ্রামের মধ্যে বসবাসকারী জনগণের সংখ্যা যে খুব একটা বেশি তেমনটা মোটেও নয়। আনুমানিক ওই 20-30 ঘর মানুষ বসবাস করে সেখানে। বিন্ধ্যাচল গ্রামের পুরুষ মানুষদের প্রধান জীবিকা হলো নদী থেকে মৎস্য শিকার করা এবং বিভিন্ন গবাদি পশু পালন করা। বিন্ধ্যাচল গ্রামের একটা পরিবারের ছোট এক ছেলে হলো কৈলাস। বয়স তার মোটেও বেশি নয়। কৈলাস তার মা মুক্তমালাকে ভীষণ ভালোবাসে। মাকে জড়িয়ে ধরে ছোট্ট ছেলেটা বলল, মা, ও মা, তুমি রান্না করছো? রান্নাঘরের ভেতর বসে মুক্তমালা রান্নার কাজে অত্যন্ত ব্যস্ত ছিল। হঠাৎ করেই কৈলাস পেছন থেকে গিয়ে মাকে জাপটে ধরে কথাগুলো বলল। জ্বলন্ত উনুনের ওপর চড়ানো কড়াইয়ে ফোড়ন দিয়ে মুক্তমালা ছেলের গালে একটা চুম্বন করে বলল, আরে হ্যাঁ রে বাবা, রান্না করছি। তা তুই এখানে আসতে গেলি কেন? সরে যা, ধোঁয়ায় আবার তোর চোখ জ্বলবে। আমার পড়া হয়ে গেছে মা। পাশের বাড়ির সাগরের সাথে খেলতে গিয়েছিলাম, কিন্তু সাগর এখন বাড়ি নেই, তাই জন্য তো বাড়ি ফিরে এলাম। ও মা, মা কি রান্না করছো তুমি? আজ ভাত, আলু ভর্তা আর শাক ভাজা, সাথে তোর পছন্দের আচার রয়েছে। গরম ভাতের পাতে দেব, দেখবি কত সুন্দর খেতে লাগবে। অবুঝ শিশু কোনো কিছু না বুঝেই মুখ বিকৃত করে বলল, ছি, রোজ রোজ ভাত আর আলু ভর্তা খেতে কার ভালো লাগে মা? আমার একদম ভালো লাগে না প্রতিদিন ভাত আর আলু সেদ্ধ খেতে। আচারের কথা বাদ দাও, 2 বছর আগের পুরনো আচার আজকাল আর তেমন স্বাদ লাগে না মুখে, কেমন যেন গুমো গুমো গন্ধ ছাড়ে। আগে কত সুন্দর আমাদের বাড়িতে প্রতিদিন রান্না হতো, কত রকমের তরকারি, কত রকমের পদ,
এখন আর সেসবের কিছুই হয় না। মা, তোমার হাতে বানানো কতদিন ঘন দুধের পায়েস খাই না, আমার ভীষণ মন চায় পায়েস খেতে। ও মা, মা, মাগো, কবে আবার ওরকম পায়েস করে আমায় খাওয়াবে? এবারে জন্মদিনও তো আমায় পায়েস করে খাওয়ালে না। কৈলাস নিজেও জানে না আসলে ঠিক কত বড় চরম সত্যিটা আজ বলে ফেলেছে সে মায়ের সামনে। কৈলাসের কথা শুনে বুকটা যেন ফেটে যায় মুক্তমালার। বুকের মধ্যিখানে নিমেষের মধ্যে কেমন যেন খা খা করে ওঠে, চোখের কোণ ভেসে যায় নোনা জলে। হায় ভগবান, এ তোমার কেমন বিচার! তাদের এমন দুরবস্থার দিন দিলে যে একমাত্র ছেলেটাকে একটু ভালো মন্দ কিছু খাওয়ানোর ক্ষমতাটুকুও তার নেই। সে এমনই এক অভাগিনী মা, যেখানে নুন আনতে পান্তা ফুরায় কোনো রকমের দুমুঠো ভাতের চাল জোগাড় করাই মুক্তমালার কাছে রীতিমতো একটা যুদ্ধের ব্যাপার, সেখানে পায়েস খেতে যাওয়া নিছকই বিলাসিতা মাত্র। কিন্তু অবুঝ ছেলেটা কি আর এত কিছু বোঝে? তাই তো মুখ ফুটে কথাগুলো বলে ফেলেছে। কাপড়ের খোঁট মুখে চেপে ধরে কান্নার শব্দ গোপন করার চেষ্টা করল মুক্তমালা। আগে তাদের এরকম দুরবস্থা ছিল না, বেশ সচ্ছলতা বজায় ছিল তাদের সুখের সংসারে। মোটা ভাত মোটা কাপড়ের কোনোদিনই অভাব হয়নি। কিন্তু যবে থেকে তার স্বামীর নৌকোখানা ভেসে গেল নদীর জলে, তবে থেকেই সংসারে নেমে এলো অভাব অনটন। মুক্তমালার স্বামী মদ খাওয়া ধরল। আগে দিনে এক আধবার মদ খেত, এখন সারাদিনই মদে ডুবে থাকে। কোনো কোনো দিন তো আবার বাড়িতেও ফিরে আসে না। মুক্তমালা কতবার করে বলেছে, বোঝানোর চেষ্টা করেছে নতুন একটা নৌকো বানাতে দেওয়ার জন্য, কিন্তু সেই সব কথা তার স্বামী আর কানে তোলে না কিছুতেই। কানাঘুষো মুক্তমালা এটাও শুনেছে যে তার স্বামীর সাথে নাকি বাইরের কোনো এক মেয়ে মানুষের সম্পর্ক হয়েছে অত্যন্ত ঘনিষ্ঠ। এই সমস্ত কথা শুনলে মুক্তমালার সমগ্র শরীর যেন ঘৃণায় আর তীব্র অপমানে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। শুধুমাত্র ছেলেটার মুখ চেয়ে সে রয়ে গেছে এই বাড়িতে, না হলে কবেই চলে যেত যেদিকে দু চোখে যায় সেদিকে। কোথায় গেলে আমার মুক্ত সুন্দরী? দেখো দেখো, আমি বাড়ি ফিরে এসেছি। এই যে শুনছিলাম তুমি আমার জন্য নাকি হেদিয়ে মরছিলে, কয়েকদিন বাড়ি আসেনি বলে কান্নাকাঠিও করছিলে। দেখো দেখো, আজ তোমার ঘরে তোমার পতি পরমেশ্বর এসেছে। কোথায় গেলে মুক্ত সুন্দরী? রান্নাঘরের ভেতর বসে থেকেই কথাগুলো কানে এলো মুক্তমালার। এক গলা মদ খেয়ে টলতে টলতে ঘরের উঠোনে এসে উপস্থিত হয়েছে তার স্বামী রূপনারায়ণ। স্বামীর কথা শুনে মাথার মধ্যে দপ করে যেন ভীষণ রকমের ক্রোধের আগুন জ্বলে উঠল সহসা। মুক্তমালা উনুনের জাল ঠেলে সে রান্নাঘর ছেড়ে দৌড়ে বেরিয়ে এলো বাইরে। তারপর স্বামীর দিকে তাকিয়ে মেজাজের সাথে উঁচু গলায় বলল, বলি তোমার শরীরে কি এতটুকু লজ্জা ঘৃণা বলে কিছু নেই? তোমার দেহে মানুষের রক্ত আছে নাকি অন্য কিছুর? হ্যাঁ, এই দুদিন বাড়ি ফিরে আসনি কেন? কোথায় ছিলে তুমি? এভাবে অসভ্যের মতন আমায় ডাকছো কেন? ছেলে বড় হচ্ছে তো, সে কি শিক্ষা পাবে তার বাপের কাছ থেকে? বাবা হয়ে কোন দায়িত্ব কর্তব্যই বা পালন করলে তুমি? কিছুই তো করলে না, অন্তত এইটুকু পালন করো। ছেলের সামনে আমায় এমন কোনো কথা বলো না যাতে ওর চোখেও তুমি অত্যন্ত নিচে নেমে যাও। মুক্তমালার বলা কথাগুলোর কোনোটাই যেন সঠিকভাবে কানে গিয়ে পৌঁছল না রূপনারায়ণের। লালচে তরলে পরিপূর্ণ ছোট্ট কাচের বোতলটা বের করে ঠক ঠক করে বেশ অনেকটা মদ সে ঢেলে নিল নিজের গলায়। তারপর লাল লাল চোখে মুক্তমালার দিকে তাকিয়ে নেশাতুরভাবে জড়ানো গলায় বলল, মুক্তমালা, চুপ করো। আজকাল দেখি তোমার বড্ড কথা হয়েছে, মুখে বুলি ফুটেছে না? যেদিন রেগে যাবো, মটকা পুরোপুরি গরম হয়ে যাবে, সেই দিন সমস্ত বুলি তোমার বন্ধ করে দেবো চিরতরের জন্য। তোমার এই সমস্ত কথা শোনার জন্য আমি এখানে আসিনি, বুঝলে তুমি? তাহলে কি জন্য এসেছো তুমি? মুক্তমালার এই কথা শুনে খ্যাক খ্যাক করে হেসে উঠল রূপনারায়ণ। তারপর সে হিংস্র সাপদের মতো তীক্ষ্ণ দৃষ্টিতে মুক্তমালার দিকে তাকিয়ে বলল, কি জন্য এসেছি? টাকা, টাকার জন্য এসেছি মুক্তমালা।
আমার ভীষণ টাকার প্রয়োজন, হাতে একদম টাকা নেই। তুমি তুমি আমাকে কিছু টাকা দিতে পারবে? টাকা? টাকা আমি কোথায় পাবো? তোমার বলতে এতটুকু লজ্জা করছে না? ছি, কি করে যে সংসারটা চালাচ্ছি সেটা একমাত্র আমি জানি আর আমার ঈশ্বর জানেন। শেষবারের মতো কবে তুমি সংসারের জন্য টাকা খরচ করেছো তাও তোমার মনে আছে? মনে নেই আর থাকার কথাও নয়। আর তুমি কি না আমার কাছ থেকে টাকা চাইছো? আমার কাছে কোনো টাকা পয়সা নেই, যাও। রূপনারায়ণ আগের মতনই একটা শয়তানি হাসি হেসে জড়িয়ে ধরল মুক্তমালাকে। তারপর ভয়ানক রকমের বিষাক্ত সাপের মতো হিস হিসে গলায় বলল, মুক্তা সুন্দরী, তুমি এত রেগে যাচ্ছ কেন? তবে রাখলে কিন্তু তোমায় ভারী ভালো দেখায়, এ কথা মানতেই হবে। তোমার হাতের আঙুলের চকচকে সোনার আংটিটার কথা এত সহজে ভুলে গেলে তুমি? আমার মুক্ত সুন্দরী, আংটিখানা ভালোই ভালোই লক্ষ্মী মেয়ের মতন খুলে দাও দেখি আমার হাতে। ওই সোনার আংটিখানা বেচে দামি মদ খাবো আমি। তাছাড়াও সুরবালাকে কিছু টাকা দিতে হবে। কয়েকদিন ধরে খুব টাকা করছে মেয়েটা। টাকা দিয়ে আজ ওই মাগির মুখ বন্ধ করে দেব। মুক্তমালা নিজের হাতটা কাপড়ের আঁচলে লুকানোর চেষ্টা করে। এই দেখে রূপনারায়ণ হাসতে হাসতে বলে, সোনার আংটিখানা লুকানোর চেষ্টা করে কোনো লাভ নেই মুক্তা সুন্দরী। যা দেখা তা আমি বহু কাল আগেই দেখেছি। না না না, কিছুতেই আমি আমার হাতের সোনার আংটি তোমায় খুলে দেব না। এটা আমার বাবার শেষ স্মৃতি। বিয়ের সময় বহু কষ্ট করে আমার বাবা আমায় এই আংটি দিয়েছিলেন। সংসারের শত অভাব অনটনের সমস্ত বিক্রি করে দিলেও এই আংটিটি আমি কোনোদিন বিক্রি করিনি। এই আংটিটার দিকে তাকালে আমার মৃত বাবার মুখটা আমার মনে পড়ে। আর সেই আংটি কিনা আমি তোমার হাতে তুলে দেব, আর তুমি তা বিক্রি করে মদ গিলবে। বাহ! সুরবালা? সে কে? তাকে টাকা দিতে যাবে কেন তুমি? তোমার সাথে তার কি সম্পর্ক? কেন মুক্তমালা, তোমার কানে কি কিছুই এসে পৌঁছায়নি নাকি? সব কথা শুনে অযথা নাটক করছো আমার সামনে। তার মানে পাড়ার মানুষ যা বলে, গ্রামের মানুষের কাছ থেকে যা শুনি তা সব সত্যি? তুমি বাইরের কোনো মেয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছ, যার নাম সুরবালা? আয় ভগবান, আমার মরণ হয় না কেন? অনেক কথা হয়ে গেছে মুক্তমালা, আর কোনো কথা নয়। তোমার হাউতাস করা থাকলে অন্য সময় করো, আমি তা দেখতেও যাব না। হাতের আংটি এ সময় আমায় খুলে দাও, সেটা বিক্রি করে আমায় টাকা পেতে হবে। টাকা, অনেক 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 টাকার প্রয়োজন আমার, অনেক টাকার। আমি তো তোমায় পরিষ্কারভাবেই বললাম যে এই আংটি আমি কিছুতেই তোমার হাতে তুলে দেব না, মরে গেলেও না। এই আংটিটি আমার বাবার, আমি কিছুতেই তোমায় দেব না। এত বড় কথা? তুই আংটি আমায় হাতে খুলে দিবি না? তোর বুড়ো বাবের কথা ভেবে তা আঁকলে রেখে দিবি নিজের কাছে, কিন্তু এমনটা কিছুতেই আমি হতে দেব না। সর্বনাশিনী, এই আংটি আজ আমি তোর কাছ থেকে নিয়ে তবেই ছাড়বো। এই কথা বলে বোতলের সবটুকু মদ গলাধকরণ করে রূপনারায়ণ বিভৎসভাবে দাঁত মুখ খিঁচিয়ে হিংস্র পশুর মতো সে মুক্তমালার উপরে ঝাঁপিয়ে পড়ল। তারপর তার বাম হাত মুচকে ধরল পেছনের দিকে। একটা প্রাণপণ চিৎকার করে উঠল নিরীহ মেয়েটা। রূপনারায়ণের কাছে এসে নিতান্তই বড় অসহায়। তার শরীরে অত শক্তি কোথায় যে রূপনারায়ণের সাথে লড়াই করতে পারে? রূপনারায়ণ অল্প কিছুটা সময়ের মধ্যে অল্প প্রচেষ্টায় স্ত্রীর হাত থেকে খুলে নিল সোনার আংটি।
তারপর সে সোনার আংটিতে একটা চুম্বন করে বিকৃতভাবে হাসতে হাসতে বাড়ি ছেড়ে বেরিয়ে গেল। মাঝ উঠোনে ধুলোর ওপর ধরাস করে বসে পড়ল মুক্তমালা। শ্রাবণের কালো মেঘ হতে যেমন অঝরে বৃষ্টি নেমে আসে ধরাতলে, ঠিক তেমনই তার দুই কালো হরিণ ডাগর চোখ থেকে ঝরে পড়ল অনবরত জলের ধারা। আজকাল বাবাকে ভীষণ ভয় পায় কৈলাস। বাবার সামনে যাওয়ার সাহস তার নেই। এতক্ষণ বাড়িতে বাবা ছিল, তাই সে রান্নাঘরের বাইরে বেরিয়ে আসে। দরজার ফাঁক থেকে উঁকি মেরে দেখছিল সমস্ত কিছু। বাবা চলে যাওয়া মাত্রই ছোট্ট বাচ্চা ছেলেটা দৌড়ে এসে মাকে জড়িয়ে ধরল। মুক্তমালা, ও মুক্তমালা, দরজাটা খোলো। আমি রূপনারায়ণ বাড়ি এসেছি। মরা ঘুম ঘুমিয়ে পড়েছ নাকি? শীঘ্রই দরজাটা খোলো বলছে। বিছানার মধ্যে ছেলেকে বুকের কাছে জড়িয়ে ধরে ঘুমোচ্ছিল মুক্তমালা। আচমকাই বন্ধ দরজা অপর প্রান্ত হতে আসা করাঘাতের ঠক ঠক শব্দে ঘুমটা ভেঙে গেল তার। ঘুম ভেঙে যেতেই বিছানার উপরে উঠে বসল মুক্তমালা। বাইরে থেকে ভেসে আসা কথাগুলো শুনে সে বুঝতে পারল তার মাতাল চরিত্রহীন লম্পট স্বামী ঘরে ফিরে এসেছে। দেওয়ালে ক্রমাগত টিকটিক শব্দ করে চলতে থাকা ঘড়িটার দিকে চোখ যেতেই মুক্তমালা দেখল রাত্রি এখন প্রায় 3টের কাছাকাছি। খুব ধীরে ধীরে বিছানা থেকে নেমে দরজা খুলে সে বেরিয়ে এলো বাইরে। বন্ধ সদর দরজার আগল খুলে দিতেই দেখল রূপনারায়ণ মদের নেশায় পুরো চুর হয়ে দাঁড়িয়ে আছে। তার হাঁটু দুটো বর্তমানে থরথর করে কাঁপছে। প্রায় 8 বোঝা চোখে কোনো রকমে জড়ানো গলায় কথাগুলো বলছে সে। রাত্রি কটা বাজে সেই হুঁশ তোমার রয়েছে? রাত 3টের সময় বাড়ি ফিরে তুমি মাতলামো করছো? আমি তোমায় সাবধান করে দিচ্ছি মুক্তমালা, তুমি তোমার মুখে লাগাম টানো, নাহলে আমার হাতে কোনোদিন তুমি শেষ হয়ে যাবে। এই বাড়ি আমার, আমি যখন খুশি তখন এই বাড়িতে আসতে পারি, তাতে তোর কি? মুক্তমালাকে সামনে থেকে ঠেলে সরিয়ে দিয়ে সদরের গেট পেরিয়ে ঘরের অভ্যন্তরে ঢুকে এলো রূপনারায়ণ। নিজের মনেই সে হাসতে হাসতে বলল, আজ একটু বেশি মদ খাওয়া হয়ে গেছে, হাতের টাকা পেয়েছি তো সেই জন্য। শুনো ভালো, আজ অনেক খুশি হয়েছে। ওকে আজ আমি টাকায় মুড়িয়ে দিয়েছি, অনেক টাকা দিয়েছি, হাজার টাকা। ওর আর কোনো চিন্তা নেই। কথাগুলো কানে যেতেই মাথার মধ্যে যেন আগুন জ্বলে উঠল মুক্তমালার। সে নিজেকে আর কিছুতেই সামলাতে পারল না। মারাত্মক রাগে তার গোটা শরীর যেন রি করে উঠল। স্বামীর দিকে তেড়ে গিয়ে বলল, আমার বাবার দেওয়া সোনার আংটিটি বিক্রি করে তুমি ওই পতিতা মেয়েটাকে টাকা পয়সা দিয়ে এসেছো। এত মানুষ মরে আর তোমার কেন মরণ হয় না? এত বড় কথা? তুমি আমার স্ত্রী হয়ে আমার মৃত্যু কামনা করলে, স্বামীর মরণের কথা মুখে আনতে সর্বনাশী তোর একবার বাঁধলো না? আজ তোর একদিন কি আমার একদিন। তোকে অনেকবার করে বেফাস কথা বলা থেকে সাবধান হতে বলেছি, কিন্তু তুই আমার কথা শুনিসনি। আজ আমার হাত থেকে তোকে কেউ রক্ষা করতে পারবে না। পতিতা মেয়ে কাকে বলছিস জানিস? সুরবালার সাথে আমার ভালোবাসার সম্পর্ক। আজ আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না, তোকে বাঁচাতে আমার হাত থেকে। আজ এই কথা বলে রূপনারায়ণ সদরের দরজাখানা বন্ধ করে দৌড়ে গেল রান্নাঘরের দিকে। ভীষণ ভয়ে বুকটা কেঁপে উঠল মুক্তমালার। হায় ভগবান, সে কথাখানা এভাবে বলতে চায়নি, কিন্তু রাগের মাথায় কথাটা বেরিয়ে গেছে তার মুখ ফসকে। কিন্তু রূপনারায়ণ কি করবে তার সাথে?
ওর স্বামী কি সত্যি এবার ওকে মেরে ফেলবে? তাহলে ওর ছোট্ট বাচ্চা ছেলেটার কি হবে? কে মানুষ করবে তাকে? কে দুমুঠো ভাত তুলে দেবে কৈলাসের মুখে? এই সমস্ত কথাই ভাবতে মুশকুল হয়ে পড়েছিল মুক্তমালা। ঠিক এমন সময় রান্নাঘরের ভেতর থেকে একটা মস্ত বড় আধপোড়া চেলা কাঠ হাতে নিয়ে বেরিয়ে এলো রূপনারায়ণ। তার গোটা শরীর দরদর করে ঘামতে শুরু করেছে। দুই চোখ জবা ফুলের মতো টকটকে লাল, মুখের কষ বেয়ে নেমে আসছে লালা রস, তার মাথায় খুন চেপে বসেছে। হাতের চেলা কাঠ শক্তভাবে ধরে সে সজোরে ঊর্ধ্বপানে তা তুলে সেই মস্ত বড় ভারী কাঠটা বসিয়ে দিল মুক্তমালার মাথা লক্ষ্য করে। অব্যর্থ নিশানায় সেই আঘাত লাগতেই কোনো রকম চিৎকার না করে কাটা কলা গাছের মতন ধরাস করে মেঝেতে লুটিয়ে পড়ল মুক্তমালা। সে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল কালো অন্ধকারে নিমজ্জিত আকাশটার দিকে। তার চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ল শেষবারের মতো কয়েক বিন্দু জলের ফোঁটা। মাথার লম্বা লম্বা চুল থেকে গড়িয়ে নামল উষ্ণ তাজা ঘন টকটকে লাল রক্ত, আর তার সাথে একটা সাদাটে গোছের পিচ্ছিল পদার্থ, খুব সম্ভবত মস্তিষ্কের ঘিলু। প্রায় দুখাতি হয়ে যাওয়া মাথা থেকে বেরিয়ে আসা রক্তের স্রোতে ভরে গেল গোটা উঠোন চত্বর। হাতের রক্তাক্ত চেলা কাঠ ফেলে দিয়ে রূপনারায়ণ উবু হয়ে বসে মুক্তমালার দিকে ঝুঁকে পড়ে দুই ঠোঁট সংকুচিত করে চোঁচো শব্দে একটা আওয়াজ করে বলল, এটা এটা আমি কি করলাম? আমার নিরীহ নিরপরাধ লক্ষ্মীমন্ত বউটাকে এইভাবে মেরে দিলাম। আফসোসের ভঙ্গিমায় কথাগুলো বলেই পরক্ষণে থুথু শব্দে বেশ কিছু থুতু তুলে তার রূপনারায়ণ ছড়ে দিল তার মৃত স্ত্রীর দিকে। মুক্তমালার শরীরে যে আর প্রাণ বলে কিছু নেই সেটা তাকে দেখেই বিলক্ষণ বোঝা যায়। মানুষ নয়, নারকীয় পশুর মতন অমানসিক গলায় এক ভীষণ রকমের অট্টহাসি হেসে উঠে ওই মানুষরূপী নরপিশাচ তথা রূপনারায়ণ। অদূরে ফেলে দেওয়া চেলা কাঠখানা পুনরায় দুই হাতে তুলে নিয়ে তা গায়ের জোরে নামিয়ে আনে নিচের দিকে। একের পর এক একাধিক আঘাতে মৃত মুক্তমালার মুখটা পুরোপুরি থেঁতলে দেয় সে। ফিঙ্কি দিয়ে বেরিয়ে আসা রক্তে ভর্তি হয়ে যায় রূপনারায়ণের চোখ, মুখ, গা, হাত, পা। মুক্তমালার ক্ষত বিক্ষত মুখটার দিকে তাকিয়ে মহা আনন্দের সাথে হাসতে হাসতে সে বলে ওঠে, এই কয়েকদিন ধরে লক্ষ্য করছিলাম খুব বলি ফুটেছিল মুখে, তাই না? আজ একেবারে চুপ করে দিয়েছি আজীবনের মতো। আজ একেবারে চুপ করিয়ে দিয়েছি আজীবনের মতো। উঠতে বসতে খালি আমায় কথা শোনানো হচ্ছিল খুব। সুরবালাকে নিয়েও নেহাত কিছু কম বলিস নি। আজ সেই সমস্ত কিছুর ঋণ শোধ করে দিলাম। বলো 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 মুক্তমালা, আমাকে কিছু বলার নেই তোমার? কোনো অভিযোগ করবে না? অনেক মজা হয়েছে, আর সময় নষ্ট করা চলবে না। যেভাবে কাঠের বাড়ি মেরে মেরে মুখটা থেতলে দিয়েছি তাতে মুক্তমালাকে কেউ আর চিনতে পারবে না, সেই বিষয়ে আমি পুরোপুরি নিশ্চিত। যাই, রাতের অন্ধকার থাকতে থাকতে মৃতদেহটাকে তুলে নিয়ে গিয়ে পাশের নদীর জলে ফেলে দিয়ে, এমনিতে এখানকার নদী যা খরস্রোতা, তাতে মৃতদেহ জলের স্রোতে যে ঠিক কোথায় গিয়ে উঠবে তা কেউ জানে না। ফিরে এসে গোটা উঠোনটা পরিষ্কার করে ধুতে হবে, আর তার সাথে নিজেও স্নান করে পরনের এই সমস্ত জামা কাপড় পুড়িয়ে ফেলতে হবে। কাল সকাল হলে সকলকে বলবো রাতের অন্ধকারে আমার বউ কাউকে কিছু না জানি কোথায় চলে গেছে, কোন পরপুরুষের হাত ধরে। ব্যাস ব্যাস। মুক্তমালার থ্যাতলানো মাথাটায় একটা গামছা দিয়ে ভালোভাবে জড়িয়ে মৃতদেহটা কাঁধে তুলে নিয়ে
রূপনারায়ণ রক্তমাখা গায়ে বাইরে বেরিয়ে গেল অন্ধকারের পথ ধরে। এতক্ষণ ধরে যা সমস্ত ঘটনা ঘটল তা সবটা নিজের চোখে ঘরের খোলা দরজার ফাঁক থেকে দেখল কৈলাস। এখনো সে বুঝি বিশ্বাস করতে পারছে না যে ওর মাকে তার নিজের বাবা খুন করে ফেলেছে। না না, তার বাবা মোটেও মানুষ নয়, মানুষরূপী আস্ত একটা শয়তান। না হলে এরকম কাজ কিভাবে করতে পারে সে? কৈলাসের দম কেমন যেন বন্ধ হয়ে আসে, হাত পা শীতল হয়ে যায়। ঘরের বাইরে ধীরে ধীরে বেরিয়ে এসে উঠোনের মধ্যে বসে পড়ে সে তার কান্নার আওয়াজ যাতে না ছড়িয়ে পড়ে বেশি দূর, সেই জন্য মুখে হাত চাপা দিয়ে ভীষণভাবে কাঁদতে শুরু করে। বারে বারে মনে পড়ে যায় মায়ের হাসি মাখা মুখটার কথা। উঠোন জুড়ে ছড়িয়ে থাকা মায়ের ঘন রক্তের দিকে তাকিয়ে কৈলাস মনে মনে প্রতিজ্ঞা করে তার মাকে যে শেষ করে দিয়েছে তাকে কিছুতেই ছাড়বে না, যথাযথ শাস্তি ভোগ করতেই হবে তার বাবাকে। ওগো, তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি এসে দেখে যাও, আমার বউ আমায় আর আমার ছেলেকে একলা ফেলে রেখে রাতের অন্ধকারে চলে গেছে কোন পরপুরুষের হাত ধরে। আয় আয় রে, আয় আয় রে, কোন অলক্ষী অপয়া বউকে আমি এতদিন ধরে আমার ঘরে রেখে দিয়েছিলাম। ভগবান ভগবান। রাতের বেলায় ঘরের ভেতর ঢুকে মায়ের জন্য ভীষণ কষ্টে কাঁদতে কাঁদতে কখন যেন ঘুমিয়ে পড়েছিল ছোট কৈলাস। সকালবেলায় ভোরের আলো ফোটা মাত্রই বাবার চিৎকারে চেঁচামেচি শুনে তার ঘুম ভাঙল। সে বাইরে বেরিয়ে এসে দেখল রাতের অন্ধকারে যা সমস্ত কিছু ঘটেছে তার সবকিছুই পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে বাবা। কোথাও কোনোখানে রক্তের আর বিন্দুমাত্র চিহ্ন নেই। গোবর গোলা জল দিয়ে গোটা উঠোনখানা ধুয়ে ফেলা হয়েছে। রাতের বেলায় যে সমস্ত পোশাক ওর বাবা পরেছিল সে সমস্ত হয়তো এতক্ষণে পুড়িয়ে দিয়েছে বাবা। পারদর্শী অভিনেতার মতো নিপুণ অভিনয় করতে করতে কথাগুলো বলছে রূপনারায়ণ, কিন্তু কৈলাসে জানে সে নিজের চোখে দেখেছে সেই বিভৎসতা। আসলে রাতের বেলায় ঠিক কি ঘটেছে তার একমাত্র প্রত্যক্ষদর্শী সেই। সে দৌড়ে বেরিয়ে আসে ঘর থেকে, তারপর দৌড় লাগায় বিন্ধ্যাচল গ্রামের মোড়ল মশাইয়ের ঠেকের উদ্দেশ্যে। আগে মোড়ল মশাই, শুনেছেন নাকি রূপনারায়ণের বউ মুক্তমালা রাতের অন্ধকারে বাড়ি থেকে পালিয়ে গেছে নাকি কোন পরপুরুষের হাত ধরে? মোড়ল মশাইয়ের বাড়ির সামনে বিশাল বড় বাঁশের মাচার ওপর বসে চায়ে চুমুক দিতে দিতে কথাগুলো বলল বিন্ধ্যাচল গ্রামের পুরোহিত ঠাকুর। পুরোহিতের এই কথা শুনে গ্রামের অন্যতম মাতব্বর উপেন হাজরা বলল, ঠাকুর মশাই, বলি বয়সের সাথে সাথে তোমার কি মাথাখানা একেবারে খারাপ হয়ে গেল নাকি? রূপনারায়ণ যেমন তারা মানুষ হোক না কেন, তার স্ত্রী যে সাক্ষাৎ লক্ষ্মীমন্ত তাকে তুমি জানো না? সেই মেয়ের কাছে স্বামী হলো পতি পরমেশ্বর, সংসার তার কাছে সবকিছু, আর সেই কিনা রাতের অন্ধকারে পরপুরুষের সাথে পালিয়ে গেছে। এই কথা আমাদের বিশ্বাস করতে হবে। উপেন হাজরার এমন প্রতিবাদে পুরোহিত মশাই এবার কাজুমাজু মুখে বলল, আরে হাজরা মশাই, সেই রকমটাই তো শুনে এলাম আসার পথে। রূপনারায়ণ নাকি জনে জনে মানুষজনকে বলে বেড়াচ্ছে এই কথা। পুরোহিত মশাই আর উপেন হাজরার এমন ধারা বাকবিতণ্ডায় এবার বিন্ধ্যাচল গ্রামের মোড়ল নকুল সান্যাল বলল, রূপনারায়ণের বলা কথায় আমার কোনো বিশ্বাস নেই। তার স্ত্রী মোটেও এরকম ধারার মানুষ ছিল না, কিন্তু এখন সব থেকে বুদ্ধিমানের কাজ হলো রূপনারায়ণের কথায় সায় মেলানো। কি দরকার আছে তার বিপক্ষে যাওয়ার? এমনিতে ছেলেটা খুব একটা ভালো স্বভাবের নয়, মদমাতাল মানুষ। আমরা যদি তার বিপক্ষে যাই তাহলে সে আমাদের ক্ষতি করবে, এমনকি আমাদের বাড়ির মেয়ে বউদের ওপর আক্রমণ করতে পারে। তার থেকে দরকার নেই সব ফালতু ঝামেলায় জড়িয়ে পড়ার। কেউ যদি আমাদের কিছু জিজ্ঞাসা করে তাহলে মুখের ওপর পরিষ্কার বলে দেবে আমরা এই বিষয়ে কোনো কিছু জানি না। তবে আমাদের মনে হয় রূপনারায়ণ যা বলছে তাই আসল সত্য ঘটনা। ওর বউ খুব একটা ভালো চরিত্রের মেয়ে ছিল না কোনো কালই।
নকুল সান্যালের কথায় সায় মিলিয়ে উপেন হাজরা এবারে বলল, একেবারে হক কথা বলেছেন মোড়ল মশাই, আমাদের সাথে পাশে থেকে কোনো কাজ নেই। মোড়ল মশাই, ও মোড়ল মশাই, আমি সব জানি গো, সবটা আমি জানি। আমি নিজের চোখে দেখেছি আসল ঘটনা কি ঘটেছে। কথাগুলো বলতে বলতে একটা বাচ্চা ছেলে ঊর্ধ্বশ্বাসে দৌড়ে ক্রমাগত এগিয়ে আসছে নকুল সান্যালের বাড়ির দিকে। চোখের উপর থেকে চশমাখানা খানিকটা নিচে নামিয়ে নাকের ডগায় তা রেখে নকুল সান্যাল জিজ্ঞাসু কণ্ঠে বলল, ওমা, ওভাবে পড়ি মড়ি করে কে ছুটে আসছে গো? মোড়ল মশাই, এই যে দেখি রূপনারায়ণের বেটা কৈলাস। কৈলাস মোড়ল মশাইয়ের বাড়ির সামনে এসে থমকে দাঁড়িয়ে বুকে হাত দিয়ে ভীষণ রকমের হাঁপাতে শুরু করল। তারপর বাতাসের মধ্যে থেকে কিছুটা দম টেনে নিয়ে সে কাতর কণ্ঠে বলল, মোড়ল মশাই, আপনি আমার সাথে দয়া করে থানায় চলুন। আমি সব কিছু দেখেছি। কাল রাতে আমার বাবা জেলা কাঠের বাড়ি মেরে আমার মাকে মেরে ফেলেছে, তারপর মৃতদেহটা পাশের ওই নদীর জলে ফেলে দিয়েছে। আমি সমস্ত কিছু পুলিশকে জানাবো, আপনি খালি দয়া করে আমার সঙ্গে চলুন। কৈলাসের কথা শুনে গ্রামের মোড়ল উপেন হাজরা আর পুরোহিত নিজেদের মধ্যে চোখ চাওয়াচাই করল এবং বুঝতে পারল যে আসলে ঠিক ঘটনাটা কি ঘটেছে। কিন্তু রূপনারায়ণের বিরুদ্ধে কথা বলা মানে মূর্খামি করা ছাড়া আর কিছুই নয়। এ কথা বুঝে উপেন হাজরা বলল, এই ছেলে, তুই জানিস তুই কি বলছিস? তোর বাপ যে গ্রামের প্রতিটা মানুষকে বলছে তোর মা নাকি রাতের বেলায় চলে গেছে ঘর দুয়ার ছেড়ে, তাহলে সেই কথা কি মিথ্যা? হ্যাঁ গো, হ্যাঁ, ওর সমস্ত কথা মিথ্যা। আমার মা খুব ভালো ছিল, সে কোনো খারাপ কাজ করতে পারে না। আমার বাবা নিজের করা অপরাধ ঢাকার জন্য বানিয়ে বানিয়ে সব মিথ্যে কথা বলছে। বিন্ধ্যাচল গ্রামের মোড়ল নকুল সান্যাল এবারে বলল, তা তুই যে তোর বাবার বিরুদ্ধে এই কথা বলছিস, তোর কাছে কি প্রমাণ আছে? প্রমাণ আমি নিজের চোখে সবটা দেখেছি। শোনো, বোকা ছেলের কাণ্ড। তুই তো বাচ্চা ছেলে, তোর কথায় কোনো কিছু কেউ বিশ্বাস করবে না। থানা পুলিশ করে লাভ নেই, ভালো ছেলের মতো ঘরে ফিরে যা। যা হওয়ার ছিল তা হয়ে গেছে। এই সমস্ত কথা পাঁচ কান করে নিজের বিপদ বাড়াস না। তোর বাবা না হলে তোর মায়ের মতন তোর অবস্থা করবে, বুঝলি? নিজের ভালো পাগলেও বোঝে রে হতভাগা। যা, পালিয়ে যা এখান থেকে। আবার আমার কাছে এসছে নালিশ জানাতে। তোর বাবার বিপক্ষে কথা বলি আর মরি নাকি মেয়ে বউকে নিয়ে? ও, বুঝতে পেরেছি। তার মানে তোমরা কেউ কিছু করবে না আমার বাবার ভয়, তাই তো? পুরোহিত চায়ের শূন্য কাপ নামিয়ে রেখে মেজাজের সাথে বলল, হ্যাঁ হ্যাঁ, তাই এবার ভাগ এখান থেকে। হ্যাঁ, আমি এখান থেকে চলে যাচ্ছি, এ কথা ঠিকই, কিন্তু তোমরাও শুনে রাখো, যে অন্যায় করে আর যারা অন্যায় সয় তারা প্রত্যেকেই কিন্তু সমান অপরাধী। সকল সত্যিটা জানার পরেও তোমরা মুখ বন্ধ করে রাখার জন্য তোমরা প্রত্যেকে শাস্তি পাবেই তোমরা শাস্তি পাবেই, ঠিক। এইভাবেই দেখতে দেখতে এক সপ্তাহ কেটে গেল। বাচ্চা ছেলেটার কথা কেউই শুনতে চাইল না। সকলে আসল সত্যি ঘটনা বুঝতে পারলেও গোটা বিন্ধ্যাচলের মানুষ রূপনারায়ণকে মারাত্মক রকমের ভয় পেয়ে মুখে কুলুপ এঁটে বসে রইল। চুপচাপ এই ভাতগুলো খেয়ে নে, কোনো বায়না করবি না। ভাত খেয়ে মাঠে গিয়ে কাজ কর। এত বড় ছেলে হয়ে গেছিস, কাজ করে খাবি তা নয়, আর মাস একেবারে জ্বালিয়ে খেলো গা। মাটা যখন গেল, ছেলেটাকে সঙ্গে নিয়ে গেল না কেন কে জানে বাবা। তাহলে তো শান্তিতে একটু বাঁচতে পারতাম, হতভাগা কোথাকার। কথাগুলো শুনে চোখ ভিজে উঠল ছোট্ট বাচ্চা ছেলেটা। মা মারা যাওয়ার এক সপ্তাহ ঘুরতে না ঘুরতেই রূপনারায়ণ সুরবালাকে বিবাহ করে নিয়ে এসেছে। অবশ্য মুক্তমালা জীবিত থাকাকালীনই সে সুরবালার সাথে জড়িয়ে পড়েছিল অবৈধ সম্পর্কে। এখন সেই অবৈধ সম্পর্কের স্বীকৃতি দিয়ে তাকে বিয়ে করে বাড়িতে এনেছে রূপনারায়ণ। বাড়িতে পা রাখার পর থেকে সুরবালা ছোট্ট বাচ্চা ছেলেটার উপর অসহনীয় অত্যাচার করেছে। সে যেমন দরজাল তেমনই মুখরা নারী। তার অন্তরে দয়া মায়া মমতা বলে কোনো জিনিসই বোধহয় ঈশ্বর দেননি। সুরবালা দিবানিশি ছেলেটাকে খাবারের খোঁটা দেয়,
আর মরণের কথা বলে। এই কদিন ধরে মাঠে ক্রমাগত নাগলটা নিয়ে কৈলাসের 2 হাত জুড়ে বর্তমানে ফোসকা পড়ে গিয়েছে। ভীষণ রকমের জ্বালা করছে তার হাত জুড়ে। মা থাকতে তাকে কোনোদিনও কোনো কাজ করতে হয়নি। চোখের জল মুছে ভাতের থালায় হাত ভরে এক মুঠো ভাত তুলে তা মুখের কাছে নিয়ে যেতেই একটা বিকট পচা গন্ধে তার গাটা গুলিয়ে উঠল। কৈলাস বুঝতে পারল ভাতটা আজকের রাধা নয়, প্রায় 2-3 দিন আগের পচে যাওয়া বাসি ভাত। খাবার থালায় মা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে না খেয়েই উঠে পড়ে কৈলাস। হাঁটতে শুরু করে গ্রামের পথ ধরে। ঘরের ভেতর থেকে দাওয়ায় বেরিয়ে এসে ভাতের থালা পড়ে থাকতে দেখে সুরবালা চিৎকার করে বলে, এই ও ভাতগুলো না খেয়ে চলে গেলি? বলি কি এমন গন্ধ ছেড়েছে ভাত থেকে? আসলে মুখের সামনে ভালো ভালো খাবার পেয়ে যাচ্ছিস তো সব সময়, তাই জন্য কদর বুঝতে পারছিস না। আজ থেকে তোর খাওয়া বন্ধ, মুখ পোড়া। তুই যেখানে পারবি সেখান থেকে গিলে আসবি। কিছু কিছু কথা খুব অস্পষ্টভাবে কানে এলো কৈলাসের। সে মনস্থির করল মরে গেলেও আর এই বাড়িতে ফিরে আসবে না সে। কার জন্যই বা ফিরে আসবে? তার বাবা যে তার মাকে খুন করেছে নিজের হাতে। কৈলাস বেঁচে আছে নাকি মরে গেছে তার একবারও খোঁজও নেয় না। আর ওর সৎমা, তার কথা যত কম বলা হয় ততই ভালো। 3 দিন 3 রাত বাড়িতে ফিরে এলো না ছোট্ট বাচ্চা ছেলেটা। রূপনারায়ণ কিংবা সুরবালা কেউ একবারও খোঁজও নিল না ছেলেটা। বিন্ধ্যাচল গ্রামের একেবারে শেষ মাথায় থাকা একটা পরিত্যক্ত ভাঙা বাড়ির সামনে বসে থেকে মায়ের জন্য নিদারুণ কষ্টে রোদ, ঝড়, জল, প্রকৃতির তাপে কৈলাস মরে পড়ে রইল কাঠ হয়ে। আসলে কৈলাসের শরীরে বহুদিন আগে থেকেই দানা বেঁধেছিল এক দুরারোগ্য ব্যাধি। মাঝে মধ্যেই কাশির দমকের সাথে মুখ দিয়ে বেরিয়ে আসত রক্ত, কিন্তু সে কথা সে কখনো জানতে দেয়নি কাউকে। অর্থের অভাবে চিকিৎসার গাফিলতিতে অকালে প্রাণ হারালো ছোট্ট একটা বাচ্চা ছেলে। দুই দিন পর কৈলাসের প্রাণহীন মৃতদেহটা যখন গ্রামের ফাঁকা অঞ্চলে ফুলে ফেপে উঠেছে, তার মরদেহের চারপাশে ভন ভন করে মাছি উড়ে বেড়াচ্ছে, ঠিক এরকম এক পর্যায়ে গ্রামের মানুষেরা আবিষ্কার করল সেই প্রাণহীন বাচ্চার মৃতদেহ। কৈলাস মরেছে এ কথা শুনে মনে মনে ভীষণ খুশি হলো সুরবালা। কিন্তু লোক দেখানোর জন্য সে বুক চাপড়ে কাঁদতে কাঁদতে রূপনারায়ণের সাথে ছুটে এলো সেই স্থানে। ওগো ওগো ওগো, এ কি সর্বনাশ হয়ে গেল গো! এ কি সর্বনাশ ঘটে গেল! ভগবান, কৈলাসকে কখনো আমি সৎ ছেলে ভাবিনি। নিজের পেটের ছেলের মতো ভালোবেসেছি, সেই ছেলে কিনা আমাদের ছেড়ে চলে গেল। তুমি থামোটাকে বউ। কৈলাসকে যে তুমি কত ভালোবাসতে তা তোমার নিজের মুখ ফুটে আর বলতে হবে না। বলি 3-4 দিন যে ছেলেটা বাড়িতে ছিল না, একবারের জন্য খোঁজ নিয়ে দেখেছো? এতটুকু একটা বাচ্চা ছেলে কোথায় গেল না গেল সেসব খোঁজ নিয়েছো? এইসব হলো সব তোমারই কুমিরের কান্না। সুরবালার বুক ফাটা হাহুতাশ দেখে বিন্ধ্যাচল গ্রামের এক বউ কথাগুলো বলেই ফেলল। কথাগুলো শুনে সুরবালার 2 চোখ থেকে জলের ফোঁটা কর্পূরের মতো উবে গিয়ে গনগনে আগুনের ওপর ঘিয়ের আহুতির মতো মেজাজ চড়ে বসলো একেবারে মাথায়। সে কাপড়ের আঁচল কোমরে গুজে দিল আর চিৎকার করে বলল, দেখো দিদি, তুমি আমার সাথে একদম মুখ লাগাতে এসো না। হ্যাঁ, তোমার থোঁতা মুখ আমি ভোঁতা করে দেব এই বলে রাখলাম। আমার নাম সুরবালা। তুমি আমায় চেনো না? কৈলাস আমাদের বাড়ির ছেলে ছিল, তাই তুমি তার ব্যাপারে বেশি কথা বলতে এসো না, তাহলে ব্যাপারটা মোটেও ভালো হবে না। আমার স্বামীকে চেনো তো? সে কিন্তু সুবিধার মানুষ নয়। সুরবালার এই কথার উত্তরে বিন্ধ্যাচল গ্রামের সেই বউ কিছু একটা বলতেই যাচ্ছিল, কিন্তু তার স্বামী তার হাত চেপে ধরে তাকে চুপ করতে বলল। আসলে প্রায় প্রত্যেকেই রূপনারায়ণকে ভীষণ রকমের ভয় পায়। তার সাথে বিবাদ করতে যায় না স্বেচ্ছাতেই। প্রাণের ভয়ে সকলেরই আছে। স্বামীর ইশারায় সেই বউ মুখে কুলু পাটল।
গ্রামের প্রধান পুরোহিত মশাই এবারে বলল, তোমরা এভাবে নিজেদের মধ্যে তর্ক বিতর্ক করো না। রূপনারায়ণ এইটুকু এক বাচ্চা ছেলেকে তো আর আগুনে পুড়ানো যায় না। এই ছেলের মৃতদেহকে মাটিতে গর্ত করে পুঁতে দিতে হবে। আমাদের গ্রামের উত্তরে পাহাড়ের পাদদেশে যে বিশাল ফাঁকা জমি রয়েছে, সেইখানে গর্ত করে এই মৃতদেহ কবরস্থ করা হোক। পুরোহিত মশাইয়ের কথা সকলেই মেনে নিল। রূপনারায়ণ কৈলাসের প্রাণহীন শরীরটা কাঁধে তুলে নিয়ে হাঁটতে শুরু করল। গ্রামের একদল মানুষ মাটি কোপানোর যন্ত্রপাতি হাতে নিয়ে এগিয়ে চলল তাদের গ্রামের উত্তর প্রান্তে। পাহাড়ের পাদদেশে জনমানবহীন প্রান্তরে চিরশান্তিতে কৈলাসের ঘুমোনোর যাবতীয় ব্যবস্থা করে দেওয়া হলো। একটা ছোট্ট মতন গর্ত খুঁড়ে তাতে কৈলাসকে নগ্ন করে শুইয়ে দেওয়া হলো চিরতরের জন্য। প্রথম কোদালের মাটি দেওয়ার আগে রূপনারায়ণ কেমন যেন অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল কবরের মধ্যে করুণ ফ্যাকাশে মুখে শুয়ে থাকা তার মৃত ছেলেটার মুখের দিকে। সত্যি, এর আগে রূপনারায়ণ কখনো কোনোদিনও এমন মায়াভরা দৃষ্টি নিয়ে তাকায়নি নিজের ছেলের পানে। অবশ্য যা হয় তা ভালোর জন্যই হয়। কৈলাস মারা গিয়ে সকল আপদ চুকল। কৈলাসকে নিয়ে বিয়ের পর থেকেই সুরবালার সাথে নানান বিষয়ে কথা কাটাকাটি হচ্ছিল তাদের মধ্যে। এখন আর সেই সবের কোনো বালাই রইল না। বুকে বড় শান্তি নিয়ে এক চাঙড় মাটি ফেলে দিল সেই গর্তের মধ্যে। কবরের গর্ত পুরোপুরি মাটি দিয়ে বুঝিয়ে ফেলার পর একটা বড় পাথর রাখা হলো সেখানে। তারপর কিছুটা ফুল আর কয়েকটা ধূপকাঠি জ্বালিয়ে দেওয়া হলো। মৃতদেহের শতগতি করে সকলে স্নান সেরে ফিরে এলো যে যার বাড়িতে। আজ পূর্ণিমার রাত। বিন্ধ্যাচল গ্রামের আকাশে মধ্য গগনে একটা বিশাল বড় চকচকের রূপোর থালার মতো ঝকঝকে চাঁদ উঠেছে। চাঁদের রূপলি জ্যোৎস্না আলোয় ভেসে যাচ্ছে দিক বিদিক। চারপাশ আজ বড় অদ্ভুত রকমের নিস্তব্ধ। কালবৈশাখী ঝড়ের পূর্বে যেরকম থমথমে হয়ে যায় প্রকৃতি, খানিকটা সেই রকম নিস্তব্ধতায় পরিপূর্ণ হয়ে গিয়েছে চতুর্দিক। ঘরের মধ্যে সম্পূর্ণ একাকী বসেছিল সুরবালা। রাত্রি এখন অনেক হয়ে গেছে, কিন্তু তার স্বামী রূপনারায়ণ এখনো বাড়িতে ফিরে আসেনি। ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে ভীষণ বিরক্তির সাথে সুরবালা বলল, ভাল লাগে না বাবা, এত রাত অবধি খাবার নিয়ে বসে থাকতে একদম ভাল লাগে না। কখন যে সে বাড়ি ফিরে আসবে তা ভগবান জানে। কোথায় ভাবলাম একটু ভালো মন্দ খাবো, ঘাড় থেকে সতীনের বোঝাটা নেমেছে, কিন্তু তা হবার তো উপায় নেই। ও যে এখনো বাড়ি ফিরে এলো না। একটা সনসনে বাতাস এসে যেন ধাক্কা মারল সুরবালাকে, আর সাথে সাথেই বিদ্যুৎ চলে গেল। গোটা ঘরটা ডুবে গেল যেন পাতালের ন্যায় অতল অন্ধকারে। বিদ্যুৎ চলে যেতেই সুরবালা কপালে হাত দিয়ে বলল, ওই দেখো এই সময় আবার কারেন্টটাও চলে গেল। দূর দূর দূর, একদম ভালো লাগে না। ঘরের ভেতর থেকে আবার হারিকেনটা জেলে আনি গিয়ে। মেজাজের সাথে কথাগুলো বলে গটগট করে সুরবালা প্রবেশ করল ঘরের ভেতর। তারপর হ্যারিকেন জেলে বাইরে দাওয়ায় এসে বসল সে। হ্যারিকেনের স্বল্প ক্ষুদ্র সোনালি আলো ছড়িয়ে পড়ল সেই বিশাল কুৎসিত জমাট বাঁধা অন্ধকারের মধ্যে। একটা দামাল বাতাস ক্রমাগত যেন পাক খাচ্ছে তাদের ঘরের ঠিক বাইরের চত্বর জুড়ে। হঠাৎ করেই বন্ধ সদর দরজার অপর প্রান্ত হতে ঠক ঠক শব্দে করাঘাতের আওয়াজ ভেসে এলো সুরবালার মুখে। এতক্ষণে হাসির ঝলমলে আভা ফুটে উঠল তার। যাক, এবার অন্তত তার স্বামী ঘরে ফিরে এসেছে। শান্তি করে দুটো ভাত মুখে দেওয়া যাবে এতক্ষণে। বন্ধ সদর দরজার দিকে মুখ করে সুরবালা স্বামীর উদ্দেশ্যে উচ্চ কণ্ঠে বলে উঠল, আরে আরে যাচ্ছি, এই এত রাতে তোমার বাড়ি ফিরে আসার সময় হলো? যাচ্ছি বললাম তো, সমানে দরজায় টোকা দিয়ে যাচ্ছ কেন? হ্যারিকেন খানা তুলে নিয়ে সুরবালা পা বাড়ালো অন্ধকারে নিমজ্জিত সদরের পানে। পূর্ণিমা রাতের জ্যোৎস্না আলো আঁধারের মায়াজাল বিস্তার লাভ করেছে চতুর্দিকে। গায়ের যাবতীয় লোমকূপগুলো মুহূর্তের মধ্যেই খাড়া হয়ে উঠল সুরবালার। কি ভীষণ রকমের ঠান্ডা পড়েছে আজ।
ঠান্ডাটা যেন খুব অস্বাভাবিক। এইরকম কনকনে ঠান্ডা এই সময় তো থাকে না, সেটা সে খুব ভালোভাবেই জানে। কিন্তু আজ রাতে এত ঠান্ডা লাগছে কেন সেটাই ও বুঝতে পারছে না। সুরবালার মনে হয় কেউ যেন তার শরীরে এক বালতি বরফ গলা জল ঢেলে দিয়েছে। সদরের বন্ধ দরজার এ প্রান্তে এসে দাঁড়াতেই একটা বিশ্রী বিটকেল পচা গন্ধ নাকে এসে ঠেকল তার। মুখে কাপড় চাপা দিয়ে সে বলে, ইস বাবারে, কি বাজে বিশ্রী গন্ধ! গন্ধের চোটে যেন অন্নপ্রাশনের ভাত উঠে আসবে মুখ দিয়ে। চি 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 চি! কুকুর বিড়াল বোধহয় কোনো পচা জিনিস এনে ফেলেছে বাড়ির আশেপাশে। কাল সকালে দেখতে হবে। এই হতভাগা পশুর দল মেরে হাড়গোড় একেবারে ভেঙে দেওয়া উচিত। কথা শেষ হতেই হ্যারিকেন নিচে নামিয়ে রেখে সদরের দরজার আগল খুলে দিল সুরবালা। আর সাথে সাথেই বাইরে থেকে একটা দমকা বাতাসের স্রোত যেন হুড়োহুড়ি করে লাফিয়ে পড়ল তার শরীরের সাথে। সেই বিটকেল মাংস পচা গন্ধটা যেন কয়েক গুণ বেড়ে গেল। লণ্ঠনখানা মাটি থেকে তুলে নিয়ে সেটা সে উঁচিয়ে ধরল সামনে, আর তাতেই অবাক হয়ে গেল। কোথায় কি? খোলা দরজার সামনে তো কেউ নেই। রূপনারায়ণও বাড়িতে ফিরে আসেনি। তাহলে দরজায় টোকা মারছিল কে? কেউ কি তার সাথে মজা করলো নাকি? দমকা বাতাসের দাপটে দরজার করা আপনা হতেই বারবার নড়ে উঠছিল। খানিকটা বিরক্তির সাথেই সদর দরজা বন্ধ করতে যাচ্ছিল সুরবালা। ঠিক এমন সময় সদর দরজার পার্শ্ববর্তী গুল্ম বুনো ফুলের ঝোপ ঠেলে কি যেন একটা বাইরে বেরিয়ে এলো। এ নির্ঘাত কোনো বিড়াল, কুকুর কিংবা ভামবিড়ালের কাজ। এই ভেবে সে একখানা লাঠি নিয়ে সদরের চৌকাঠ পেরিয়ে এগিয়ে গেল সেই ঝোপের দিকে। শয়তান বিড়াল, আজ তোকে মেরে তোর কোমরের হাড় আমি ভেঙে দেব। নোংরা পচা গলা জিনিস এনে বাড়ির পাশে ফেলে রাখা। মুখের কথাগুলো আর শেষ করতে পারল না সুরবালা। তার মুখের কথা মুখেই থেকে গেল। কারণ গুল্মবনের ঝোপ ঠেলে যে জিনিসটা হামাগুড়ি দিয়ে বেরিয়ে এসেছে বাইরে, সেটা কোনো বিড়াল কিংবা কুকুর বা ওই জাতীয় কোনো প্রাণী নয়। একটা কালো কুচকুচে বিকৃত শরীর। এত কালো ইহজগতের কোনো প্রাণীর গাত্রবর্ণ হতে পারে তা সত্যিই ওর জানা নেই। হাতের হ্যারিকেনটা সেই দিকে তাক করতেই হ্যারিকেনের ভিতর জ্বলতে থাকা আগুনের সোনালি আলো গিয়ে পড়ল সেই প্রাণীটার উপর। আর তাতেই সুরবালার বুকের মধ্যে সবটুকু রক্ত যেন অপরিসীম ভয়ে জল হয়ে গেল। সুরবালার মনে হলো সে হয়তো চোখে ভুল দেখেছে। এই ভেবে সে আরো একবার ভালো করে তাকালো সেই প্রাণীটার দিকে। কিন্তু না, তার কোনো ভুল হয়নি। বিন্দুমাত্র ভুল দেখেনি। কিন্তু এ কি করে সম্ভব? যেই ছেলেটার মৃতদেহ তাদের গ্রামের উত্তরের প্রান্তে পুঁতে দিয়ে আসা হয়েছে আজ সকালেই, সেই কৈলাস কিনা জীবন্ত অবস্থায় বেরিয়ে এলো এই গুল্ম লতাপাতার ঝোপ ঠেলে। একটা বিভৎস হাড় হিম করা ভয় যেন জড়িয়ে ধরল সুরবালাকে চারিদিক থেকে। একটু একটু করে সারা শরীর বুঝি অবশ হইল তার। সুরবালার হাতের হ্যারিকেনটা মাটিতে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেতেই অন্ধকার হয়ে গেল গোটা জায়গাটা। আর তাতেই খিলখিল করে খনা গলায় হেসে উঠল একটা বাচ্চা ছেলে তথা কৈলাসের অতৃপ্ত প্রেত মূর্তি। সেই রকম হাসির আওয়াজ কোনো জীবিত মানুষের হতে পারে না। সেই হাসির মধ্যে লুকিয়েছিল এক অবর্ণনীয় মারাত্মক ভয়। সুরবালার গলা শুকিয়ে ক্রমে কাঠ হয়ে গিয়েছে। মাথার মধ্যে সবকিছু তালগোল পাকিয়ে গেছে। অস্পষ্ট চাঁদনি আলোতে সুরবালা এবারে দেখতে পেল কৈলাসীর বিকৃত গলা পচা শরীরটা খিলখিল করে হাসতে হাসতে অদ্ভুত ভঙ্গিমায় উঠে দাঁড়ালো বন্য জন্তুর মতো। তারপর তার দিকে তাকিয়ে ফ্যাস ফ্যাসে গলায় বলল, অন্যায় যে করে আর অন্যায় যারা সয় তাদের প্রত্যেকেরই অদৃষ্টে লেখা থাকে এক মারাত্মক মরণ ভয়। পাপ করলে শাস্তি পাবে, মৃত্যু তাদের নিশানা হবে।
যেমন কর্ম তেমন ফল ভোগ করে যেতে হয়। তোমাদের প্রত্যেকেরই অদৃষ্টে লেখা আছে এক মারাত্মক মরণ ভয়। আর মাংস কি দিয়ে খাবো? দেহের রক্ত দেব চুষে। আমার হাত থেকে পালিয়ে বাঁচবে না কেউ। মরবে যে যার নিজের নিজের দোষে। ছড়া বলা শেষ হলে কৈলাসের প্রেত মূর্তি আবার বিকট শব্দে খিলখিল করে অট্টহাসি হেসে উঠল। তার সেই হাসি যেন ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে বারবার ফিরে এলো সুরবালার নিকটে। অন্ধকারের মধ্যে কৈলাসের দুই চোখ অদ্ভুত রকমের উজ্জ্বল। চোখের দুই অক্ষিকোটর থেকে বেরিয়ে আসছে একটা ভয়ানক রকমের সবচেটে খোলা আলো। ছেলেটা নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে সামনের দিকে। তার ঘাড় কিছুটা বাম দিকে কাত হয়েছে। হাসার সাথে সাথে ঝকঝকে দাঁতগুলো বেরিয়ে এলো বাইরে। দাঁতগুলো আর আগের মতন স্বাভাবিক কোনো বাচ্চা ছেলের দাঁত নয়। সেগুলো যেন আকারে ও আকৃতিতে অনেকটা বৃদ্ধি পেয়েছে এবং তীক্ষ্ণ ধারালো হয়ে উঠেছে। মহা আনন্দে হাসতে হাসতে সেই ছায়ামূর্তি ক্রমে এগিয়ে এলো সুরবালার দিকে। সুরবালা একটা শুকনো ঠোক গিলে কোনো রকমে জড়ানো গলায় বলল, আমাকে আমাকে তুই ছেড়ে দে বাবা, ছেড়ে দে। আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি। আমাকে আমাকে তুই ক্ষমা কর, আমায় মারিস না, দয়া করে আমাকে ছেড়ে দে। ছেড়ে দেব? কথাগুলো বলতে তোমার লজ্জা করলো না? শুধুমাত্র তোমার জন্য আমার বাবা আজ এরকম একটা নরকের শয়তানে পরিণত হয়েছিল। কেবলমাত্র তোমার সাথে সম্পর্কে জড়িয়ে পড়ার জন্য আমার মাকে নির্মম ভাবে নিজের হাতে খুন করতেও সে দুবার ভাবেনি। মা মরা একটা নিরীহ ছেলেকে তুমি উঠতে বসতে সামান্য খাওয়া নিয়ে খোটা দিয়েছো, দিবানিশি হাড় ভাঙা পরিশ্রম করিয়েছো। আমার সাথে তুমি যা যা অন্যায় করতে পেরেছো, তোমার নিজের পেটের ছেলে হলে তার সাথে এরকম কাজ করতে পারতে? আর এখন তুমি বলছো তোমার সমস্ত অন্যায় ভুলে গিয়ে আমি তোমায় ছেড়ে দেব? কখনোই তা হবে না। পাপ করলে পাপের শাস্তি যে পেতেই হয়। যে যেমন কর্ম করবে তাকে ঠিক তেমনই ফল ভোগ করতে হবে, এটাই নিয়ম। তুমিও সেই নিয়মের ব্যতিক্রমী নও। তাই তোমাকেও নিজের কৃতকর্মের সমস্ত শাস্তি আজ ভোগ করতেই হবে ছোট মা, আজ ভোগ করতেই হবে। দেহের মধ্যে সমস্ত শক্তি একত্রিত করে সুরবালা ছোটার চেষ্টা করল, কিন্তু সামান্য কিছুটা দৌড়তেই সে হোঁচট খেয়ে পড়ে গেল মাটিতে। বিকৃতভাবে টলমল পায়ে কৈলাসের অতৃপ্ত প্রেত মূর্তি এগিয়ে এলো তার দিকে। সে হাসতে হাসতে আবারও বলে উঠল, পালানোর চেষ্টা করে কোনো লাভ নেই, আজ তোমার মৃত্যু অনিবার্য। এই বলে কৈলাস এবার দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়ল সুরবালার শরীরে। সে তার হাতের বড় বড় লম্বা নখগুলো ধারালো ছুরির মতন ভরে দিল তার পেটে। শেষবারের মতন একটা বিকট চিৎকার করে উঠল সুরবালা। কিন্তু তাদের বাড়ি গ্রামের শেষ মাথায় হওয়ার কারণে তার সেই মরণ চিৎকার কোনো মানুষের কান অবধিও গিয়ে পৌঁছল না। ধারালো হাতের নখ দিয়ে সুরবালার পেট দুভাগে বিভক্ত করে ফেলল ছোট্ট কৈলাসের অতৃপ্ত আত্মা। পেটের কাটা সেই জায়গা থেকে গল গল করে বেরিয়ে এলো রক্ত। মাটির ধুলো ভিজে গেল উষ্ণ রক্তের স্রোতে। রক্তের গন্ধে ভীষণ আনন্দ পেল কৈলাস। পেটের ভেতর হাত ভরে সে বেশ কিছুটা নাড়ি ঘুড়ি তুলে নিয়ে তা সোজা চালান করল নিজের মুখে। অসংখ্য অগণিত সূচের ফলার মতো তীক্ষ্ণ ধারালো দাঁতে চরমর শব্দ করে নাড়ি ভুড়ি চিবোতে লাগলো সে। চিবোনোর সময় নাড়ি ভুড়ির মধ্য থেকে গল গল করে বেরিয়ে এলো রক্ত আর নানা রকমের দেহ রস।
কৈলাস এবার নিজের 2 হাত তুলে নিয়ে তার সজোরে গেঁথে দিল সুরবালার চোখের মধ্যে। তারপর এক হ্যাঁচকা টানে বর্ষার ফলায় গাঁথা মাছের মতন টেনে তুলে আনলো চোখের 2 মণি জোড়া। পরম তৃপ্তির সাথে সেইগুলো খেতে আরম্ভ করল সে। মাথার উপরে কর্কশ্বরে চিৎকার করতে করতে রাতচরা কোনো এক পাখি উড়ে গেল। বিন্ধ্যাচল পর্বতের পাদদেশে থাকা বনভূমির অভ্যন্তরে একদল হিংস্র ক্ষুধার্ত সাপদ ও সহসা রক্তলোলু হুঙ্কার ছাড়ল। বাতাসের মধ্যে ছড়িয়ে পড়ল একটা খিলখিলে বাচ্চা ছেলের হাসির কলরব। আজ বাড়ি ফিরতে অনেকটা রাত হয়ে গেল। না 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 না, এত রাত করা আমার মোটেও উচিত হয়নি। বাড়িতে শুদ্ধ বিয়ে করা নতুন বউ রয়েছে, এত রাত করে বাড়ি ফিরলে আমার সুরবালা যে ভীষণ মান করবে আমার প্রতি। গভীর রাতে মদের বোতল হাতে নিয়ে টলতে টলতে বাড়িমুখ হল রূপনারায়ণ। গভীর রাত হওয়ার কারণে পথঘাট একেবারে শুনশান, জনমানবহীন। মানুষজন তো বহু দূরের কথা, রাস্তায় একটা শিয়াল কুকুরের পর্যন্ত দেখা মিলল না। বাড়ির থেকে সামান্য কিছুটা দূরত্ব এসে পৌঁছতেই একটা বিটকেল পচা গন্ধে রূপনারায়ণের মদের ঘোর যেন ফিকে হয়ে এল। নাকে হাত চাপা দিয়ে সে বলল, এরকম বাজে দুর্গন্ধ হঠাৎ এলো কোথা থেকে? রূপনারায়ণের এবার চোখ গেল তার ঘরের পানে। মদের নেশায় হলেও সে পরিষ্কার দেখল সদরের দরজা বর্তমানে হাত কোলে খোলা রয়েছে। এত রাতে সুরবালা কি কারণে সদরের দরজা খুলে রেখেছে তা বুঝে উঠতে পারল না সে। রূপনারায়ণের নজর নিচের দিকে যেতেই সে দেখল তার বাড়ির সদর দরজার সামনে কি যেন একটা শায়িত রয়েছে, আর তার উপর উবু হয়ে বসে ঘাড় গুজে কি যেন একটা অদ্ভুত প্রাণী চুপ চুপ শব্দ করে তরল জাতীয় কিছু একটা চুষে চুষে খাচ্ছে মহানন্দে। এসবের কিছুই মাথা মুন্ডু বুঝতে পারল না সে। মদের নেশায় ভুল দেখেছে ভেবে নিজের 2 চোখ 2 বার ভালোভাবে ডলে নিয়ে তাকালো সামনের দিকে, কিন্তু না, বিন্দুমাত্র চোখের ভুল হয়নি তার। সামনে সত্যিই কিছু একটা পড়ে রয়েছে। আরো কিছুটা এগিয়ে আসতে রূপনারায়ণের এবারে যা দৃষ্টিগোচর হলো তাতে তার পায়ের তলার মাটি যেন দুলে উঠল। মাথার উপর সমস্ত আকাশ বুঝি ভেঙে পড়ল। হায় ভগবান, মাটির ধুলোর মধ্যে রক্তাক্ত অবস্থায় শুয়ে আছে ওটা কে? সুরবালা। চাঁদের মিহি জ্যোৎস্নায় রূপনারায়ণ দেখল সুরবালার মুখখানা। মৃত সুরবালার পেটের উপর কি যেন একটা বসে মুখ গুজে তার রক্ত চুষে চুষে খাচ্ছে। রূপনারায়ণ টের পেল তার হাতের তালু, পায়ের পাতা কল কল করে ঘামতে শুরু করেছে। 2 পায়ের হাঁটু ভীষণ ভয়ে থর থর করে কাঁপছে। ভয়ানক রকমের অস্বাভাবিক কিছু একটা ঘটেছে এরকম আন্দাজ করে রূপনারায়ণ পেছন ফিরে প্রাণপণে পালাতেই যাচ্ছিল। ঠিক এমন সময় যেই জিনিসটা সুরবালার চেরা পেটে মুখ ঢুকিয়ে আকণ্ঠ রক্তপান করছিল, সে এবার পিছন পানে অদ্ভুতভাবে ঘাড় ঘুরিয়ে তাকালো রূপনারায়ণের দিকে। রূপনারায়ণের মাথায় বিনা মেঘে যেন বজ্রপাত হলো। এই যে তার মৃত ছেলে কৈলাস, কিন্তু এ কি করে সম্ভব? কৈলাসের মৃতদেহটাকে সে আজ সকালে নিজের হাতে গায়ের উত্তর প্রান্তে কবর দিয়ে এসেছে যে। রক্ত মাখা মুখ তুলে লালচে রক্তাক্ত দাঁত বের করে খিলখিল করে হাসতে শুরু করলো কৈলাস। হাসতে হাসতে ইনিয়ে বিনিয়ে খনা খনা গলায় সে বলে উঠল একখানা ছড়া। অন্যায় যে করে আর অন্যায় যারা সয় তাদের প্রত্যেকেরই অদৃষ্টে লেখা থাকে এক মারাত্মক মরণ হয়। পাপ করলে শাস্তি পাবে, মৃত্যু তাদের নিশানা হবে। যেমন কর্ম তেমন ফল ভোগ করে যেতে হয়। তোমাদের প্রত্যেকেরই অদৃষ্টে লেখা আছে এক
মারাত্মক মরণ ভয়। আর মাংস চিবিয়ে খাবো, দেহের রক্ত দেব চুষে। আমার হাত থেকে পালিয়ে বাঁচবে না কেউ, মরবে যে যার নিজের দোষে। আমি যে আমার নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না। এ সমস্ত কি উল্টো পাল্টা দেখছি আমি? আচ্ছা আচ্ছা, আমি যা দেখছি তা কি সত্যি নাকি এই সমস্ত নেশার ঘর? কৈলাস বেঁচে উঠবে কিভাবে? সে যে মারা গিয়েছে। আমি নিজের হাতে তার মৃতদেহ কাঁধে তুলে কবর দিয়ে এসেছি বিন্ধ্যাচলের উত্তর প্রান্তে। তাহলে তাহলে সে এখানে আসবে কি করে? নির্ঘাত আমার দৃষ্টিভ্রম। না বাবা, তুমি মোটেও চোখে ভুল দেখছো না। এ তোমার বিন্দু মাত্র দৃষ্টিভ্রম নয়। তুমি যা দেখছো তা পুরোপুরি সঠিক। কোনো ভুল তোমার দেখায় হয়নি। সত্যি আমি কবরের মাটি পুড়ে উঠে এসেছি সমস্ত পাপীদের নিজের হাতে শাস্তি দিতে। আমার এবং আমার অভাগিনী মায়ের সাথে যে অন্যায় হয়েছিল, যে অন্যায় তুমি করেছিলে, এবং তোমার ভয়ে এই গ্রামের মানুষ সেই অন্যায় মুখ বন্ধ করে প্রশ্রয় দিয়েছে, তাদের সকলকে এবার আমি শাস্তি দেব। ওই যে কথায় বলে না, অন্যায়কারী এবং অন্যায়কে প্রশ্রয় দেওয়া ব্যক্তি সকলেরই অপরাধ সমান। সেই জন্যই আমি ফিরে এসেছি। কি ভেবেছিলে তোমরা পাপ করে কোনো শাস্তি পাবে না? তা আবার হয় নাকি? পাপ করলে সেই পাপের ফল ভোগ করতেই হবে। ইতিমধ্যে আমি তোমার দ্বিতীয় স্ত্রীকে চির নিদ্রায় ঘুম পাড়িয়ে দিয়েছি। এবার তোমার পালা। মদের বোতল ছুঁড়ে ফেলে রূপনারায়ণ নিজের দুই হাত জড়ো করে ভীষণ রকমের কাঁদতে কাঁদতে বলল, আমি তোর কাছে হাত জোড় করে প্রার্থনা করছি কৈলাস, কৈলাস তুই আমাকে মারিস না। দেখ দেখ, আমি তো তোর বাবা। হ্যাঁ, তুই কি আমাকে মারতে পারিস বল? ওই সুরবালা তোর শত মা ছিল, তুই তাকে মেরেছিস, ঠিক আছে, কিন্তু আমাকে মারিস না। দোহাই আমাকে মারিস না। আমি তোর বাবা, তোর বাবা রে বাবা। রূপনারায়ণের বলা এই সকল কথা শুনে কেমন যেন তাচ্ছিল্যের হাসি হেসে উঠল কৈলাস। ভাবখানা এমন যেন রূপনারায়ণ নিদারুণ মজার কথা বলেছে। হাসি থামিয়ে কৈলাসের প্রেত মূর্তি এবারে বলল, বাবা, কিরকম বাবা ছিলে তুমি? যে বাবা তার নিজের স্ত্রীকে খুন করে ফেলে নিষ্ঠুরভাবে, যে বাবা তার সন্তানের ভালো মন্দের বিন্দু মাত্র তোয়াক্কা করে না, যে বাবা তার নিজের ছেলেকে তুলে দেয় এক দজ্জাল সৎ মায়ের হাতে, যে বাবা তার পিতৃত্বের ন্যূনতম কর্তব্যটুকু পালন করতে অক্ষম হয়, সে আবার কিরকম বাবা? রাস্তার ধুলোর মধ্যে হাঁটু গেড়ে বসে পড়ল রূপনারায়ণ। নিদারুণ অসহায়তায় কান্নায় ভেঙে পড়ল সে। কিন্তু কৈলাসের ঠোঁটে ফুটে উঠল ক্ষুরোধার হাসি। যে অন্যায় তার বাবা করেছে তার কোনো মাপ হয় না। সুরবালার পেট থেকে উঠে এসে ছোট্ট বাচ্চা শরীরটা এবারে ঝাঁপিয়ে পড়ল রূপনারায়ণের শরীরে। ধারালো নখের সাথে হ্যাঁচকা টানে সে আলাদা করে দিল ধর থেকে মুন্ডখানা। কাটা মস্তক থেকে ফিনকি দিয়ে বেরিয়ে এলো উষ্ণ রক্ত। রক্তের ছিটে ভর্তি হয়ে গেল কৈলাসের চোখ মুখে। ঠোঁটের ওপর লেগে থাকা রক্তের ফোঁটায় কালো কুচকুচে জিভ বের করে সে চেটে নিল সবটা। তারপর খিলখিল করে মহানন্দে হাসতে হাসতে খনা গলায় বলল, যারা অপরাধ
হবে তাদের প্রত্যেকের শাস্তি প্রাপ্য। সে অপরাধী আমাদের যতই কাছের আপন মানুষ হোক না কেন, কৃতকর্মের ফল ভোগ করার হাত থেকে তাদের রক্ষা পাওয়া চলে না। এভাবেই আমি একে একে সকল অপরাধীদের শেষ করে দেব। রূপনারায়ণের কাটা মুন্ডুটা নিয়ে লোফালুপি খেলতে খেলতে ছোট্ট বাচ্চা ছায়ামূর্তিটা প্রবেশ করলো গুল্ম লতা পাতার ছোপে। কর্তামশাই, বলি ও কর্তামশাই, তাড়াতাড়ি চলেন চলেন, ওদিকে ওদিকে হুলুস্থুলু কাণ্ড ঘটে গেছে। একবার তাড়াতাড়ি দেখবেন, চলুন ওইদিকে কি ঘটেছে। সাত সকালে গ্রামের রতন গয়লা ধুতির কোঁচা হাতে নিয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড়তে দৌড়তে নকুল সান্যাল তথা বিন্ধ্যাচল গ্রামের মোড়লের বাড়িতে এসে হুমড়ি খেয়ে পড়ল আর দ্রুত বেগে বলে চলল এই কথাগুলো। ঘরের বাইরে উঠোনের একপাশে দাঁড়িয়ে মুখে নিম গাছের ডাল ভরে দাঁতন করছিল নকুল সান্যাল। রতন গয়লার চোখ মুখের অবস্থা দেখে সে বলল, রতন, কি হয়েছে কি? বলি এমন সাত সকালে এভাবে চিৎকার চেঁচামেচি করে বাড়ি মাথায় তুলছো কেন? তোমার জ্বালায় কি একটু শান্তিতে প্রাত ভ্রমণও করতে পারবো না? মাটি থেকে উঠে গায়ের ধুলো ঝেড়ে রতন নকুল সান্যালের উদ্দেশ্যে বলল, কর্তা, ওইদিকে একবার দেখবেন, চলুন কি ঘটনাই না ঘটেছে। আপনার প্রাতঃ ভ্রমণ করার ইচ্ছে তখন মাথায় উঠবে। রতন গয়লার চোখ মুখের অবস্থা এবং কথা বলার ধরন দেখে নকুল সান্যালের মনে হলো সত্যি বিষয়টা গুরুতর। চোখের দৃষ্টি সংকুচিত করে রতন গয়লার দিকে তাকিয়ে এসে জিজ্ঞেস করল, কি হয়েছে রতন? কোথায় কি ঘটনা ঘটেছে? কর্তা, রূপনারায়ণ আর তার দ্বিতীয় পক্ষের স্ত্রী সুরবালাকে কাল রাতে কে যেন ছিন্ন ভিন্ন করেছে। তাদের বীভৎস মর্মান্তিক মৃতদেহ এখনো পড়ে আছে তাদের বাড়ির ঠিক সামনে। সেই দুই মৃতদেহ দেখলে যে কোনো মানুষের হাত পা ঠান্ডা হয়ে যাবে মারাত্মক ভয়ে। আমি এইমাত্র সেই স্থান থেকে ঘুরে আসছি খবরখানা আপনার কাছে দিতে। এইসব তুমি কি বলছো রতন? এরকম অঘটন ঘটলো কি করে? জানি না কর্তা, তবে অনেকে বলা বলি করছে পাহাড়ের জঙ্গল থেকে নির্ঘাত কোনো হিংস্র পশু নেমে এসেছিল গত রাতে, আর তাদেরই শিকারে পরিণত হয়েছে রূপনারায়ণ আর ওর বউ সুরবালা। দাঁড়িয়ে আর সময় নষ্ট করবেন না কর্তা, আসেন আসেন, আমার সাথে আসেন, আমাদের সেখানে যাওয়া দরকার। মুখের মধ্যে নিমডাল চিবোতে চুবোতে নকুল সান্যাল ধুতির কোঁচা বাগিয়ে ধরে দৌড় লাগাল গ্রামের শেষ মাথার উদ্দেশ্যে, যেখানে রূপনারায়ণদের বাড়ি। মোড়ল মশাইয়ের সাথে দৌড়তে আরম্ভ করলো রতন গয়লা। ততক্ষণে সেই গ্রামের বেশিরভাগ মানুষ উপস্থিত হয়েছে সেখানে। নকুল সান্যাল রূপনারায়ণের বাড়ির সামনে গিয়ে যে দৃশ্য দেখল তা সত্যিই কোনো সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে মেনে নেওয়া ভীষণ শক্ত, ভীষণ বেদনাদায়ক এবং কষ্টের ব্যাপার। দুটো মরদেহ শুয়ে আছে সেখানে। গোটা জায়গাটা ভেসে গেছে রক্তে রক্তে। মাটির রং হয়ে উঠেছে কালচে ধূসর। নকুল সান্যালের শরীর কেমন যেন গুলিয়ে উঠল। সুরবালার পেটের ভেতর নাড়ি ভুড়ি বলে কিছুই নেই, সব যেন টেনে ছিঁড়ে ফুঁড়ে কে খেয়ে ফেলেছে। আর এইদিকে রূপনারায়ণের কাটা মাথাটা খুঁজে পাওয়া যায়নি অনেক খোঁজাখুঁজির পর। গ্রামের বেশিরভাগ মানুষেরই মতামত এমন অঘটন ঘটিয়েছে কোনো হিংস্র পশু। মানুষজনের মধ্যে মৃদু গুঞ্জন আরম্ভ হয়েছে গোটা বিষয়টা নিয়ে। ঠিক এই রকম সময় বিন্ধ্যাচল গ্রামের এক যুবক বেচারাম এসে বুকে হাত দিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, মোড়ল মশাই, কাল উত্তরের সীমানায় যেখানে কৈলাসের মৃতদেহ কবরস্থ করা হয়েছিল সেই জায়গাটায় এখন পুরোপুরি ফাঁকা। কবরের মাটি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, গোটা কবর খালি, সেখানে কোনো মৃতদেহ নেই। বেচারামের এই কথা শুনে শুধু মোড়ল মশাই নয়, উপস্থিত প্রত্যেকটা মানুষের বুক যেন ধরাস করে লাফিয়ে উঠল। একটা আস্ত মৃতদেহ পুরোপুরি গায়েব হয়ে গেল। কবর খুঁড়ে কৈলাসের মরদেহ কে নিয়ে গেল আর কেনই বা নিয়ে গেল, এই সমস্ত প্রশ্নই মাথায় ভিড় জমানো তাদের প্রত্যেকের মধ্যে। নকুল সান্যালের আদেশে মৃতদেহ দুটির সৎকারের ব্যবস্থা করা হলো। গোটা দিন কেটে গেল এক গভীর নীরবতার মাধ্যমে।
সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে এলে একটা অশুভ বার্তা বরণ যেন ছড়িয়ে পড়ল পাহাড়ের পাদদেশে থাকা সমগ্র বিন্ধ্যাচলের আকাশে বাতাসে। মৃতদেহটার যে ঠিক কি হলো তা স্বয়ং ভগবানই জানে। আচ্ছা, এমনটা কি হতে পারে যে কবরের মাটির গভীরতা হয়তো বেশি করা হয়নি, এই কারণে শৃগাল, হায়না কিংবা অন্য কোনো হিংস্র পশু মাটি খুঁড়ে মরদেহ তুলে নিয়ে গেছে খাওয়ার জন্য? হ্যাঁ, এমনটা হবে হয়তো, এছাড়া আর কোনো কিবা হতে পারে? নিজের মনেই এই সমস্ত কথা ভাবতে ভাবতে শুনশান গ্রামের পথ ধরে আনমনে হাঁটছিল নকুল সান্যাল। আজকের গোটা দিনটা যেন কেমন এলোমেলো বেহিসেবিভাবেই কেটে গেল। সারাটা দিন গ্রামের মানুষের যাবতীয় কাজকর্মে ব্যাঘাত ঘটল। সকলে রূপনারায়ণ আর তার স্ত্রী সুরবালার মৃতদেহ সৎকারের জন্য ব্যস্ত হয়ে পড়েছিল। নকুল সান্যাল গ্রামের মোড়ল হওয়ার কারণে এই কার্যে তার গ্যাঁটের বেশ কিছু কড়ি খসে গেছে, তাই খুব একটা মন মেজাজ ভালো নেই। কিন্তু যে বিষয়টা তাকে সবচেয়ে বেশি ভাবাচ্ছে সেটা হলো কৈলাসের মৃতদেহের উধাও হয়ে যাওয়ার ব্যাপারটা। গ্রামের পথঘাট আজ একেবারে শুনশান। সমগ্র রাস্তা বড় নিঝুম এবং কুয়াশাচ্ছন্ন। একটা সাদা পাতলা কুয়াশার আস্তরণ যেন মায়াবী পরিবেশের সৃষ্টি করেছে। গ্রামের প্রধান পুরোহিতের সাথে কথা বলছে নকুল সান্যাল। পুরোহিত নাকি কি একটা অমঙ্গলের আভাস পেয়েছে, কি যেন একটা পুজো করার কথা বলেছে। সে অবশ্য এই সমস্ত বিষয়ে বেশি কর্ণপাত করেনি, কারণ এতে তো তার অনেক অর্থ ব্যয় হতে পারে। নকুল সান্যাল মনে করে কোনো অশুভ শক্তির আগমন ঘটেনি তাদের গায়ে। পুরোহিত ওই সমস্ত কথা তাকে বলেছে কিছু চালকলা আর যাগযজ্ঞের দক্ষিণা বাবদ অর্থ পাওয়ার আশায়। রাস্তা যেখানে বাঁক নিয়েছে ঠিক সেখানে এসে উপস্থিত হতেই নকুল সান্যালের নাকে কেমন যেন একটা বাজে উৎকট গন্ধ এসে ঠেকল। সেই উৎকট বিশ্রী চামড়া পচা গন্ধটা নাসারন্ধ্র হয়ে ঢুকে গেল তার দেহের অভ্যন্তরে। সাথে সাথেই গলিয়ে উঠল নকুল সান্যালের গাটা, যেন হরহর করে বমি করে দেওয়ার প্রবল ইচ্ছে হলো তার। তবুও কোনো রকমে নিজেকে সামলে নিয়ে এগিয়ে এলো সে। নকুল সান্যাল দেখল মোরাম রাস্তার মধ্যে কালো মতন কি যেন একটা গুটিসুটি মেরে শুয়ে আছে। তবে তার উজ্জ্বল সবুজ চোখের দৃষ্টি অপলকভাবে নিবদ্ধ রয়েছে নকুল সান্যালের প্রতি। গাঢ় অন্ধকারের কারণে সেই প্রাণীটা যে আসলে ঠিক কি তা বুঝতে পারল না গ্রামের মোড়। সে আরো বেশ খানিকটা এগিয়ে এলো সেই দিকে, আর তারপর যা তার দৃষ্টিগোচর হলো তাতে তার বুক ঠেলে একটা প্রাণপণ আর্ত চিৎকার উঠে এলো। মোরাম রাস্তার মধ্যে শুয়ে আছে কোনো পশুর শাবক নয়, বরং একটি মানব সন্তান। তবে সে যে রক্তে মাংসে গড়া জীবন্ত কোনো প্রাণী নাকি অতিলৌকিক জগতের কোনো বাসিন্দা তা বলা বড়ই দূরতায়। অন্ধকারে চোখ সয়ে যাওয়ায় নকুল সান্যাল এবারে যা দেখল তাতে তার মাথা যেন ঘুরে গেল। একটা কনকনে ঠান্ডা রক্তের স্রোত সরসর করে নেমে গেল মেরুদণ্ড বেয়ে নিচের দিকে। বৃহৎ ময়াল সাপের মতন হিলহিলে ভয়ে জড়িয়ে ধরল তার সর্বাঙ্গ। নকুল সান্যালের বুকের হৃদস্পন্দনের মাত্রা যেন বেড়ে গেল এক লাফে কয়েক গুণ। সে যা দেখেছে তা কি সত্যি, নাকি এসব হলো তার চোখের ভুল? রাস্তার মধ্যে রূপনারায়ণের ছেলে কৈলাস শুয়ে আছে। শুধুমাত্র শুয়ে না, নকুল সান্যালকে দেখে যেন মহানন্দে খিলখিল করে হেসে উঠছে বারবার। কিন্তু কিন্তু এ কি করে সম্ভব? সেই ছেলে তো মারা গিয়েছে, তাহলে আবার জীবন্ত হয়ে এখানে এলো কিভাবে? একবার ভালো করে আপাতমস্তক কৈলাসকে পর্যবেক্ষণ করল নকুল। ছেলেটার গায়ের মাংস ইতিমধ্যেই পচে গলে খসতে শুরু করেছে। দেহের বিভিন্ন অংশ থেকে বেরিয়ে এসেছে হাড়ের কাঠামো। তার দুই চোখের দৃষ্টি অদ্ভুত রকমের উজ্জ্বল। মুখে লেগে রয়েছে রক্তের দাগ। তীক্ষ্ণ লম্বাটে দন্তরাশিতে লেগে আছে রক্তের লাল লাল ছাপ। তার শরীরের বিভিন্ন অংশে মিশে আছে কবরের ঝুড়ো কাদামাটি। হাতের লম্বা লম্বা নখগুলো দেখলে গায়ের লোমকূপ যেন খাড়া হয়ে যায়। গাত্রবর্ণের রং অদ্ভুত রকমের কুচকুচে লাল। নকুল সান্যালের মনের মধ্যে যে প্রশ্ন সৃষ্টি হয়েছে তা বুঝতে পারল কৈলাস। সে খিলখিল করে হাসতে হাসতে
খনাসুরে বলল একখান ছড়া। যে করে আর অন্যায় যারা সয় তাদের প্রত্যেকেরই অদৃষ্টে লেখা থাকে এক মারাত্মক মরণ ভয়। পাপ করলে শাস্তি পাবে, মৃত্যু তাদের নিশানা হবে। যেমন কর্ম তেমন ফল ভোগ করে যেতে হয়। তোমাদের প্রত্যেকেরই অদৃষ্টে লেখা আছে এক মারাত্মক মরণ ভয়। আর মাংস চিবিয়ে খাবো, দেহের রক্ত দেব চুষে। আমার হাত থেকে পালিয়ে বাঁচবে না কেউ, মরবে যে যার নিজের দোষে। না না না, এ কি করে সম্ভব? আমি যা দেখছি তা কি সত্যি বাস্তবে সম্ভব নাকি? না না না, এইসব আমার মনের ভুল। এ কিছুতেই হতে পারে না। বাস্তবে এমন ঘটনা কখনো ঘটে নাকি? সে মানুষ মারা গেছে, কিভাবে ফিরে আসতে পারে? মশাই, এমনটাই ঘটেছে বাস্তবে। মৃত্যুর পরেও আমি ফিরে এসেছি, ফিরে আসতে বাধ্য হয়েছি। পাপীদের শাস্তি দিতে আমাকে যে ফিরে আসতেই হতো, তাই তো আমি ফিরে এসেছি। পাপীদের শাস্তি দিতে ফিরে এসেছিস? কে পাপী? কিসের পাপ? কিসের শাস্তি? কেন, আপনারা কি কোনো পাপ করেননি? আপনারাই তো পাপী। আপনাদের শাস্তি দিতে হবে না? আপনাদের যথাযথ উপযুক্ত শাস্তি আমি দেব। কিন্তু আমি কি পাপ করেছি কৈলাস? এই তো মাত্র সেদিনের কথা, এত সহজে ভুলে গেলেন মশাই? স্মৃতি শক্তি আপনার এতও দুর্বল নয়। সেদিন আমি সাত সকালে আপনার বাড়িতে ছুটে এসেছিলাম, আপনাকে সমস্ত সত্যি জানিয়েছিলাম। বলেছিলাম যে আমার বাবা নিজের হাতে আমার মাকে খুন করে ফেলেছে। কিন্তু সত্যি ঘটনা শোনার পর আমায় সাহায্য করার বদলে আমায় আপনার বাড়ি থেকে দূর করে তাড়িয়ে দিয়েছিলেন। বলেছিলেন আমার বাবার বিরুদ্ধে নাকি কোনো কথা আপনারা বলবেন না। অন্যায় যে করে আর অন্যায় যারা সয় তারা প্রত্যেকেই যে সমান অপরাধী, এই কথা তো আপনার অজানা নয়। আপনি যদি সেদিন একটু আমায় সাহায্য করতেন, তাহলে খুব সহজেই পুলিশের সহায়তায় আমি আমার বাবার শাস্তির ব্যবস্থা করতে পারতাম। কিন্তু আপনি গ্রামের প্রধান পুরোহিত আর ওই উপেন হাজরা সবটা শোনার পরেও চুপ করে রইলেন। আমার কোনো সাহায্য করলেন না, আমার কথাও পুলিশ গ্রাহ্য করলো না। ফলে আমার বাবা অপরাধী হয়েও নিরপরাধীর মতো কোনো শাস্তি পেল না। অবশ্য কাল রাতে আমি নিজের হাতে তাদের চরম শাস্তি দিয়েছি। গতকালকের রাতে আমার বাবা আর সৎ মাকে আমি নৃশংসভাবে মেরেছি। আজ রাতে এবার আপনার পালা। না না না, আমি কিছুতেই এত তাড়াতাড়ি মরতে পারি না। এখনো আমার অনেক কাজ বাকি আছে। তার মানে গতকালকের রাতে রূপনারায়ণ আর সুরবালাকে ওইভাবে হত্যা করেছিল কোনো হিংস্র পশু নয়, বরং তুই।
এখনো কি কাজ আপনার বাকি আছে মোড়ল মশাই? দুর্নীতি করে সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত অর্থ আত্মসাৎ করা? গোটা বিন্ধ্যাচলের মানুষ জানে আপনি যে ঠিক কিরকম সাংঘাতিক মানুষ। সাধারণ মানুষদের সমস্ত অধিকার থেকে আপনি বঞ্চিত করে সব কিছু অনুদান, অর্থনৈতিক সহায়তা নিজে আত্মসাৎ করছে। আর সেই কারণেই আপনার এত বিপুল সম্পত্তি। আপনার মতো মোড়লের এই বিন্ধ্যাচলের কোনো প্রয়োজন নেই। আপনার মৃত্যু অনিবার্য। কৈলাসের অতৃপ্ত প্রেত এবারে দ্রুত বেগে ধেয়ে এলো বিন্ধ্যাচল গ্রামের মোড়ল তথা নকুল সান্যালের দিকে। তারপর সে তার গায়ের আসুরিক শক্তি দিয়ে নকুল সান্যালের ঘাড় মট শব্দে মোটকে দিল। নাক মুখ দিয়ে গল গল করে বেরিয়ে এলো রক্ত। সদ্য কাটা কলা গাছের মতন ধরাস করে মাটির মধ্যে লুটিয়ে পড়ল নকুল সান্যাল। লম্বা ধারালো নখের মাধ্যমে নকুল সান্যালের ডান হাতের কবজি থেকে বাকি অংশটা পুরোপুরি ছিঁড়ে নিল কৈলাস। তারপর হাড় মাংস চিবিয়ে খেতে লাগলো ক্ষুধার্ত সাপদের মতো। ধুর ধুর, একদম ভালো লাগে না এমন রাত বিরেতে প্রকৃতির ডাক এলে। কিন্তু কিছু করারও নেই, প্রকৃতির ডাক অগ্রাহ্য করার সাধ্য নেই। হঠাৎ করে পেটটা যে কি কারণে এমন খারাপ হলো তাই বুঝতে পারছি না। কাল গিন্নি ঘিয়ে ভাজা পায়েস রান্না করেছিল, বেশ অনেকটাই খেয়ে নিয়েছিলাম। হয়তো সেই কারণেই এমন বারে বারে বেগ আসছে। এক হাতে জলের ঘটি আর অন্য হাতে ছোট টিমটিমে একটা লণ্ঠন নিয়ে বিন্ধ্যাচল গ্রামের প্রধান পুরোহিত মশাই দৌড় দিলেন পুকুরের ঝোপের পানে। আজ সারাদিন পেটটা ভীষণ রকমের খারাপ হয়েছে তার। খালি থেকে থেকে গুড়গুড় করছে আর ভীষণভাবে বেগ আসছে। তিনি এবার এক প্রকার দৌড় লাগাতেই বাধ্য হলেন, না হলে কাপড়ে চোপড়ে হয়ে সে এক বিধিকিচ্ছিরি কাণ্ড হবে। দেহের উপবৃতখানা কানের মধ্যে জড়িয়ে মা কালীর নাম জপ করতে করতে পুরোহিত লণ্ঠন নিয়ে প্রবেশ করল ঝোপের ধারে। প্রকৃতির ডাক, সে কি আর দিনক্ষণ সময় বুঝে আসে? তাকে অগ্রাহ্য করার মতো সাধ্য কারোরই নেই। প্রকৃতির ডাকে সাড়া দেওয়া শেষ হলে পুরোহিত ভারী স্বস্তি বোধ করল। দীর্ঘক্ষণ বাদে শান্তির নিঃশ্বাস নিয়ে পুকুর ধার থেকে উঠে সে লণ্ঠনখানা তুলে হাঁটতে শুরু করল। পুকুরের পার খুব নির্জন, তবে হ্যাঁ, ঠান্ডা সনসনে বাতাস বইছে তীব্র ঝড়ের মতো। সেই হাওয়ার দাপটে পুকুর ধারে জন্ম নেওয়া শ্বেত আকন্দ ধুতুরা ফুলের চোখগুলো নড়ে নড়ে উঠছে বারে বারে। দু একটা জোনাকি পোকা তাদের ক্ষুদ্র ঘোলাটে আলোকে সম্বল করে উড়ে চলেছে এদিকে ওদিকে। লণ্ঠনখানা হাতে নিয়ে আপন মনে একখানা শ্যামা সঙ্গীত গাইতে শুরু করলো পুরোহিত। সরু এবড়ো খেবড়ো কাঁচা মাটির রাস্তাটা ধরে সে হাঁটতে লাগলো। আর গান গাইতে পারে না পুরোহিত, তার কণ্ঠস্বর যেন পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। সে দেখে তার বাড়ির ঠিক সামনে কি যেন একটা দাঁড়িয়ে রয়েছে, একটা কালো ছায়া মতো শরীর। একটা অদ্ভুত কটমট শব্দ তার কানে এলো। নিশ্ছিদ্র গাঢ় অন্ধকারে পথঘাট পুরোপুরি নিমজ্জিত হওয়ার কারণে সেই প্রাণীটা যে আসলে ঠিক কে তা প্রথমটায় বুঝে উঠতে পারল না সে। তবে দপদপ করে যে দুটো জিনিস মাঝে মধ্যে জ্বলে উঠছে এবং এক অদ্ভুত রকমের সবুজ রঙের উজ্জ্বল আলোকরশ্মি বেরিয়ে আসছে তার মধ্য থেকে, সেগুলো যে আসলে ওই প্রাণীটার চোখ, এটা সহজেই আন্দাজ করতে পারা গেল। প্রথমটায় পুরোহিত ভাবল এ নির্ঘাত কোনো শিয়ালের কাজ। দলছুট হয়ে একলা এসে দাঁড়িয়েছে এবং এহেন নিশুতি রাতে সামনাসামনি জলজান্ত এক মানুষকে দেখে হয়তো স্বাভাবিকভাবেই ভীষণ অবাক হয়ে গিয়েছে। পুরোহিত জানে যে বন্য পশুদের চোখ রাতের বেলায় এমন ধারা উজ্জ্বল হয়ে ওঠে। নিচের দিকে এদিকে ওদিকে তাকিয়ে একটা শুকনো মরা গাছের ডাল তুলে পুরোহিত ধমকের সুরে উচ্চ কণ্ঠে বলল, কে দাঁড়িয়ে আছিস? পালিয়ে যা, পালিয়ে যা বলছে। পুরোহিতের কথা শুনে সেই প্রাণীটার মধ্যে যেন বিন্দুমাত্র কোনরূপ প্রতিক্রিয়াই ফুটে উঠল না।
পুরোহিতের কথা শুনে সেই জন্তুটা পালিয়ে যাওয়ার পরিবর্তে সেখানেই দাঁড়িয়ে রইল। সেই স্থানে স্থির হয়ে পাথরের মূর্তির ন্যায় দাঁড়িয়ে রয়েছে। এই দেখে পুরোহিত ভীষণ রকমের রেগে গিয়ে দ্বিতীয়বারের জন্য গর্জন করে বলল, কি হলো? কথা কানে গেল না বুঝি? হাতের এই লাঠিখানা এবার ছুঁড়ে মারবো, তখন বুঝতে পারবি। পালিয়ে যা এখান থেকে। না, এবারেও কোনো কাজ হলো না। অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে থাকা সেই ছায়ামূর্তি অটল হয়ে সেইখানে স্থির হয়ে রইল। তার মধ্যে এতটুকু বিচলিত ভাব প্রত্যক্ষ করা গেল না। মাথার মধ্যে ভীষণ রকমের রাগ চড়ে উঠল। লাঠিখানা নিয়ে পুরোহিত দৌড়ে এলো সেদিকে। আর তাতেই লণ্ঠনের সামান্য ঘোলাটে আলোয় যা দেখল তা ছিল পুরোপুরি তার কল্পনাতীত। রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে একটা বাচ্চা ছেলে। এত রাতে বাচ্চা ছেলে এলো কোথা থেকে? ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ যেন তার সাথে রসিকতা করছিল, আর তামাশা দেখে ভারী মজা পেয়ে নীরবে হাসছিল। পুরোহিতের মাথায় আচমকাই এবার একটা প্রশ্ন ভেসে উঠল। কোনো সাধারণ মানুষের চোখের দৃষ্টি কি করে এতটা উজ্জ্বল হতে পারে? হাতে লণ্ঠনটা এই ভেবে সে বাড়িয়ে ধরল ছেলেটার মুখ লক্ষ্য করে। আর তাতেই সে যা দেখল তাতে মারাত্মক ভয়ে তার আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার উপক্রম হল। অন্ধকারের মধ্যে কৈলাসের বিভৎস পচা গলা ভয়ানক রক্ত মাখা মুখটা দেখে তার ভিড়মি খাওয়ার উপক্রম হল। খিলখিল করে হাসতে হাসতে কৈলাস খনা খনা গলায় নাকি সুরে বলে উঠল একটা ছড়া, যে ছড়াটা সে প্রতিটা অপরাধীকে শাস্তি দেওয়ার পূর্বে বলে এসেছে এর পূর্বে। তাদের প্রত্যেকেরই অদৃষ্টে লেখা থাকে এক মারাত্মক মরণ ভয়। পাপ করলে শাস্তি পাবে, মৃত্যু তাদের নিশানা হবে। যেমন কর্ম তেমন ফল ভোগ করে যেতে হয়। তোমাদের প্রত্যেকেরই অদৃষ্টে লেখা আছে এক মারাত্মক মরণ ভয়। আর মাংস চিবিয়ে খাবো, দেহের রক্ত দেব চুষে। আমার হাত থেকে পালিয়ে বাঁচবে না কেউ, মরবে যে যার নিজের দোষে। পুরোহিতের বাড়িয়ে দেওয়া লণ্ঠন ধরা হাতটা কৈলাস খপ করে ধরল, আর সাথে সাথেই হাত থেকে লণ্ঠনখানা খসে গেল পুরোহিতের। মাটির মধ্যে লণ্ঠন পড়ে নিভে গেল আগুন। সমগ্র জায়গাটা ঘুটঘুটে অন্ধকারে পরিপূর্ণ হয়ে উঠল। পুরোহিত টের পেল এক এক করে তার ঘাড়ের প্রতিটা লোমকূপ খাড়া হয়ে উঠছে সজারুর কাঁটার মতো। কপালে জন্ম নিচ্ছে নরম কচি ঘাসের উপর শরতের প্রভাবে শিশির বিন্দুর ন্যায় ঘাম। সেই ঘাম গড়িয়ে নামছে তার নাক হতে বুকে। পুরোহিত টের পেল কনকনে ঠান্ডা সেই শিশু প্রেতের হাত থেকে ক্রমশ যেন হাত চাপ বৃদ্ধি করছে। কোনো রকমে জড়ানো গলায় পুরোহিত কাটা কাটা ভাবে বলল, রাম 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 রাম। আমি মোড়ল মশাইকে বলেছিলাম যে আমাদের গ্রামে একটা ভয়ানক অশুভ শক্তির প্রাদুর্ভাব ঘটেছে, কিন্তু তিনি আমার কথা বিশ্বাস করেননি। হায় ভগবান, আমি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি যে আসলে সত্যি কোনো অপশক্তির আগমন ঘটেছে আমাদের এই বিন্ধ্যাচলের বুকে। কৈলাস, ও কৈলাস, আমাদের ছেড়ে দে বাপ। আমি তোর কোনো ক্ষতি করিনি। ঘরে আমার ছেলে পুলে নিয়ে বড়া সংসার, আমার কোনো ক্ষতি করিস না, ক্ষতি করিস না। রাম 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 রাম। পুরোহিতের এই কথা শুনে মহানন্দে দুই হাতে তালি দিয়ে খিলখিল করে আরো একবার হাসল কৈলাস। তার দুই চোখের কোটরে কেউ যেন দুই টুকরো জ্বলন্ত কাঠ কয়লা রেখে দিয়েছে, আর তা থেকেই একটা গনগনে আগুনের উত্তাপ বেরিয়ে আসছে বাইরে। হাসতে হাসতে কৈলাস বলল, আমি বেশ কিছুক্ষণ আগে তাকে চিরনিদ্রায় ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এই যে হাত খাওয়া হাতটা দেখছো,
এটা তো আমাদের মোড়ল মশাইয়ের হাত। কবজি থেকে আমি ছিঁড়ে নিয়েছি। এবার তোমার পালা। রাস্তার ধুলোর মধ্যে পড়ে থাকা একটা আধ খাওয়া রক্ত মাখা হাতের দিকে এবারে নজর পড়ল পুরোহিতের, আর সাথে সাথেই তার গোটা শরীর যেন শিরশির করে উঠল। হৃদয়ের মধ্যে ছড়িয়ে পড়ল হাড় হিম করা ভয়ের সূক্ষ্ম অনুভূতি। সে বুঝতে পারল যে পচা গন্ধটা এতক্ষণ যাবৎ পাওয়া যাচ্ছিল সেটা আসলে বেরিয়ে আসছে কৈলাসের দেহ থেকে। কোনো কিছু বোঝার আগেই কৈলাস এবার একটা লাফ দিয়ে পুরোহিতের ঘাড়ে চড়ে বসল। তারপর লম্বাটে তীক্ষ্ণ দাঁত দিয়ে একটা জোরালো কামড় বসালো কণ্ঠনালী লক্ষ্য করে। সঙ্গে সঙ্গে চামড়া ভেদ করে ফিঙ্কি দিয়ে বেরিয়ে এলো লাল তাজা রক্ত। তীব্র যন্ত্রণায় পাগলের মতো চিৎকার করে উঠল পুরোহিত। তার সেই চিৎকার শুনে বিন্ধ্যাচল গ্রামের সমস্ত বাসিন্দাদের ঘুম ভেঙে গেল। সকলে যে যার বাড়ি থেকে বেরিয়ে এসে দেখল রাস্তার মধ্যে বলিদানের পর গলা কাটা পাঁঠার মতন ধুলোয় পড়ে আছাড়ি পিছাড়ি খেয়ে ছটফট করছে বৃদ্ধ পুরোহিত। তবে কে যেন তার মাথাটা খুবলে নিয়ে চলে গেছে। পুরোহিতের বাড়ির মেয়ে বউরা ভীষণ রকমের কান্নাকাটি শুরু করলো সেই প্রাণহীন দেহ জড়িয়ে ধরে। প্রত্যেকে অনুমান করলো যে এই ঘটনা মোটেও কোনো স্বাভাবিক ঘটনা নয়। এর সাথে নির্ঘাত কোনো না কোনো ভৌতিক বিষয় ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। তার মধ্যেই খবর পাওয়া গেল যে মোড়লের দেহ নাকি রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে গ্রামের রাস্তায়। বিন্ধ্যাচলের মানুষদের বুকে ভয় ঠান্ডা হয়ে গেল। প্রত্যেকের হাত পা যেন পেটের ভেতর সিঁধিয়ে গেল। বিন্ধ্যাচলের আকাশে বাতাসে কেবলই ভেসে বেড়াতে লাগলো স্বজন হারানো মানুষের কান্নার শব্দ। আর যেটা কেউ শুনতে পেল না সেটা হলো এক অতৃপ্ত বাচ্চার খিলখিলে হাসির আওয়াজ। এ কি সব ভুতুরে কাণ্ড শুরু হলো বলো দেখি আমাদের শান্তশিষ্ট গ্রামের বুকে। প্রথমে রূপনারায়ণ আর তার দ্বিতীয় পক্ষের স্ত্রী সুরবালা ওইভাবে মারা গেল। আমরা তো ভাবলাম এগুলো হিংস্র পশুর কাজ, কিন্তু গতকাল রাতের আঁধারে একইভাবে আমাদের গ্রামের মোড়ল আর পুরোহিত মারা গেল। এখন বেশ বুঝতে পারছি এ কোনো পশুর কাজ নয়, এ নির্ঘাত কোনো এক ভয়ানক অতৃপ্ত আত্মার কাজ। হায় ভগবান, এ কোন ভয়াবহ আত্মার কুনজর আমাদের গ্রামের উপর পড়ল। উফ, এমন ভাবে হত্যা করেছে যা দেখে ভয় যেন নিরীহ মানুষ হতভম্ব হয়ে যাচ্ছে। এবার যে কার পালা কে জানে, কাকে যে এবার প্রাণ হারাতে হবে তা স্বয়ং উপরওয়ালাই জানেন। পরদিন প্রভাতে বিন্ধ্যাচল গ্রামের পাঁচ মাথার মোড়ে আলোচনা সভায় বসে কথাগুলো বলল গ্রামের সবচেয়ে প্রবীণ মানুষ জলধর সেন। জলধর সেনের এই কথা শুনে বেচারাম বলল, খুড়ো, কাল রাতে এই গ্রামের বেশ কিছু মানুষ নাকি দেখেছে একটা অদ্ভুত রকমের বাচ্চার মতন ছোট্ট ছায়া গভীর রাতে অন্ধকারে এই গাঁয়ের রাস্তায় রাস্তায় বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছিল। আর সেই নাকি কি যেন একটা ছড়া বলে বলে যাচ্ছিল। বেচারামের এই কথা শুনে পরাণ ঘোষ মুখে একখেলি পান ভরে বলল, একটা জিনিস তোমরা কেউ খেয়াল করেছো? যে সমস্ত ঘটনা ঘটছে যবে থেকে রূপনারায়ণের ছেলে কৈলাস মারা গেল, আমরা তাকে কবর দিতে গেলাম ঠিক সেই রাত থেকে। আর এই মাত্র বেচারাম বলল যে রাতের অন্ধকারে গ্রামের কিছু মানুষ নাকি দেখেছে একটা অদ্ভুত ছোটখাটো ছায়া মূর্তিকে ঘুরে বেড়াতে। দুয়ে দুয়ে চার করলে কি দাঁড়াচ্ছে বলো দেখি? একটা শুকনো ঢোক গিলে বেচারা মিনমিনে ভাবে বলল, সত্যি তো, এটাই তো আমরা কেউ ভেবে দেখিনি। যবে থেকে কৈলাসের দেহ কবরে দেওয়া হয়েছিল তবে থেকে গ্রামের বুকে রাত ক্রমে গভীর হলেই এই সকল মৃত্যু ঘটা আরম্ভ হয়েছে। এদিকে আবার আশ্চর্যভাবে কৈলাসের দেহটাও কোথাও যে উধাও হয়ে গেল। তাহলে কি কৈলাসের মরদেহটাই জীবন্ত হয়ে উঠেছে?
একের পর এক হত্যা করে চলেছে গ্রামের মানুষদের। কিন্তু এদের মেরে তার লাভ কি? কি কারণে কৈলাসের অতৃপ্ত আত্মা এই সকল মানুষগুলো কিভাবে নির্মমভাবে হত্যা করছে? বেচারামের কথা শেষ হতেই জলধর সেন এবারে কিছুটা কেশে প্রবল উত্তেজনার সাথে বলে উঠল, এই প্রশ্নের উত্তর হয়তো আমি দিতে পারবো না, কারণ কৈলাস প্রথম রাতে তার নিজের শিকারে পরিণত করেছিল রূপনারায়ণ এবং সুরবালাকে। কারণ সুরবালা ছিল তার সৎ মা। সে ওইটুকুনি এক বাচ্চা ছেলের ওপর অপরিসীম অত্যাচার করত, তাকে দিবানিশি নানান বিষয় নিয়ে কথা শোনাতো, খোঁটা দিত। আর তার বাপের গুণের কথা তো আমাদের সকলেরই জানা আছে। এবার প্রশ্ন হলো, সে তবে কাল রাতে গ্রামের মোড়ল আর পুরোহিতকে কেন মারল? কানাঘুষো যেটুকু যা শুনেছি তাতে কৈলাস গ্রামের মোড়ল এবং আরো দুজনকে বলেছিল তার বাবা নাকি তার মাকে মেরে ফেলেছে। কিন্তু সমস্ত সত্যিটা জানার পরেও তারা নাকি কৈলাসকে কোনো সাহায্য করেনি। এই কারণেই হয়তো সে মৃত্যুর পর অশরীরী অবস্থায় তার প্রতিশোধ নিতে ফিরে এসেছে। আসলে কোনো অন্যায়ের কথা শুনে কোনরূপ বিন্দুমাত্র প্রতিবাদ না করে অন্যায়কে প্রশ্রয় দেওয়া অথবা চাপা দেওয়ার চেষ্টা করাটাও তো এক রকমের অন্যায় করাই। শুকনো নিরস মুখে বেচারাম ফের প্রশ্ন করল, খুড়ো, তুমি বললে সে মোড়ল ছাড়াও আরো নাকি অন্য দুজন ছিল যাদের দুঃখের সহিত মায়ের মৃত্যুর কথা বলেছিল কৈলাস, কিন্তু যারা কোনো প্রতিবাদ করেনি। কাল রাতে মোড়ল আর তার পুরোহিতকে মেরে ফেলেছে সে, তাহলে বাকি অন্য আর একজন কে? তা সঠিকভাবে বলতে পারবো না রে বেচা, দেখাই যাক না এবার কাকে নিজের শিকার হিসেবে কৈলাস বেছে নেয়। তাহলেই বুঝে নিতে হবে সেও সত্যি গোপন করে এই অপরাধ প্রশ্রয় দিয়েছিল। উপেন, উপেন, দরজাখানা খোলো, বাইরে বেরিয়ে আসো। তোমার সাথে আমার কিছু অত্যন্ত জরুরি বিষয় আলোচনা রয়েছে। মধ্যরাতে হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল উপেন হাজরার। ঘুম ভেঙে যেতে ধীরে ধীরে বিছানার মধ্যে আতশো অবস্থায় উঠে বসল সে। বন্ধ দরজার অপর প্রান্ত হতে ভেসে আসছে বিন্ধ্যাচলের মোড়ল মশাইয়ের কণ্ঠস্বর। মোড়ল মশাইয়ের গলার আওয়াজ পেয়ে ভারী অবাক হয়ে গেল উপেন। এত রাতে মোড়ল মশাই তার বাড়িতে এলেন কি প্রয়োজনে? ধীরে ধীরে বিছানার মধ্য থেকে নিচে নেমে সে আড়ষ্ট কণ্ঠে বলল, কে কে বাইরে? মোড়ল মশাই? হ্যাঁ, তোমার সঙ্গে কিছু জরুরি বিষয়ে গোপনীয় আলোচনা রয়েছে, তাই সকলের চোখের আড়ালে রাতের বেলায় চলে এলাম তোমার বাড়ি। দরজাখানা খোলো দেখি, আর কতক্ষণ এইভাবে অপেক্ষা করব? আগে মোড়ল মশাই, আমি এখনই দরজা খুলছি। এর আগেও বহুবার নকুল সান্যাল উপেন হাজরার বাড়িতে এরকম রাতের অন্ধকারে এসেছে বিভিন্ন দুষ্কৃতিমূলক কাজকর্ম নিয়ে আলোচনা করার বিষয়। তাই খুব একটা এতে অবাক হলো না উপেন। বিন্দুমাত্র কোনো কিছু ভাবনা চিন্তা না করেই ঘুমের মধ্যে হাই তুলতে তুলতে দরজার আগলখানা খুলে দিল সে। দরজার দুই পাল্লা দুই দিকে ফাঁক হয়ে যাওয়া মাত্রই একটা কনকনে বরফ দেশের শৈত্য প্রবাহের মতো ঠান্ডা হাওয়া যেন ঝাঁপিয়ে পড়ল তার উপরে। মারাত্মক ঠান্ডায় দাঁত কপাটি বুঝি লেগে যাওয়ার উপক্রম। বাইরে ঘুটঘুটে অন্ধকার বিরাজমান। ঘরের চৌকাঠ পেরিয়ে উপেন হাজরা বেরিয়ে এলো বাইরে, কিন্তু কাউকেই দেখতে পেল না সে। ফের একটা মস্ত বড় হাই তুলে মোড়ল মশাইয়ের উদ্দেশ্যে উচ্চ কণ্ঠে বলল, কি মোড়ল মশাই, কোথায় গেলেন আপনি? আমায় ঘুম থেকে তুলে আপনি কি চলে গেলেন নাকি? উপেন হাজরার এই প্রশ্নের উত্তরে কোনো কিছুই কেউ বলে উঠল না। চারিদিকের তিমিরাচ্ছন্ন পরিবেশ এতটাই নীরব যে কোথাও একটা সামান্য সূঁচ পড়লেও সেই আওয়াজ বুঝি ঝনঝন শব্দ করে এসে পৌঁছবে কানে। আচমকাই মাথায় যেন বাজ পড়ল উপেন হাজরার। তার চোখ দুখানা বিস্ফারিত হয়ে উঠল, কানের লতি ক্রমশ লাল হলো। হায় ভগবান, এ কি করে সম্ভব? ঘুমের ঘোরে সে যে একেবারেই ভুলেই গিয়েছিল মোড়ল মশাই তার বাড়ির সামনে আসবে কি করে। তিনি কি আর বেঁচে আছেন নাকি? আজ সকালেই তার এবং পুরোহিতের ছিন্ন ভিন্ন মরদেহ পাওয়া গেছে।
গত রাতে নির্মমভাবে কেউ তাদের হত্যা করে রক্তমাংস ভক্ষণ করেছে। গ্রামের মানুষ বলছে এইসব নাকি কৈলাসের অতৃপ্ত অশরীরী আত্মার কাজ। তবে কি কেউ তাকে মোড়লের গলার স্বর নকলের মাধ্যমে ছলনা করে ডাকলো ঘরের বাইরে বের করার জন্য? হ্যাঁ হ্যাঁ, যেই মানুষ মারা গেছে সেই মানুষের কণ্ঠস্বর সে শুনতে পাবে কিভাবে? ভূপেন হাজরার সারা শরীর জুড়ে কাঁটা দিয়ে উঠল। সে সিদ্ধান্ত নিল তাকে এখনই পালিয়ে যেতে হবে। ঘরের ভেতর প্রবেশ করতেই হবে, না হলে তার মৃত্যু অনিবার্য। এই ভেবে সে দৌড়ে গেল ঘরের খোলা দরজার দিকে, কিন্তু দরাম শব্দে বন্ধ হয়ে গেল সেই দরজা। শত চেষ্টা করেও দরজা কিছুতেই আর খুলতে পারল না উপেন। মারাত্মক ভয় আর নিদারুণ অসহায়তায় তার কান্না পেল। তার সেই অবস্থা দেখে কে যেন খিলখিল করে হেসে উঠল আর আউড়ে চলল অদ্ভুত একটা ঝড়া। অন্যায় যে করে আর অন্যায় যারা সয় তাদের প্রত্যেকেরই অদৃষ্টে লেখা থাকে এক মারাত্মক মরণ ভয়। পাপ করলে শাস্তি পাবে, মৃত্যু তাদের নিশানা হবে। যেমন কর্ম তেমন ফল ভোগ করে যেতে হয়। তোমাদের প্রত্যেকেরই অদৃষ্টে লেখা আছে এক মারাত্মক মরণ ভয়। আর মাংস চিবিয়ে খাবো, দেহের রক্ত দেব চুষে, আবার হাত থেকে পালিয়ে বাঁচবে না কেউ। মরবে যে যার নিজের দোষে। উপেন হাজরার চক্ষু চড়ক গাছ হয়ে গেল। সে দেখল পাশের মস্ত বড় বাতাবি গাছের ডাল বেয়ে সরীসৃপের মতো বুকে ভর দিয়ে নেমে আসছে একটা সাদা ফ্যাকাশে প্রাণহীন বাচ্চা ছেলের দেহ। হিংস্র বিড়ালের ন্যায় তার চোখের দৃষ্টি। সেই বালকের মুখমণ্ডল পরিষ্কারভাবে দেখা মাত্রই উপেন হাজরার বুকখানা ছ্যাঁত করে উঠল। এই যে কৈলাস! তার মানে গ্রামের মানুষ যা সমস্ত কিছু আন্দাজ করেছে তা আসলেই সঠিক। কৈলাসকে দেখে ভীষণ ভয়ে প্রাণ বাঁচানোর তাগিদে দৌড় লাগালো সে। কিন্তু খিলখিল করে হাসতে হাসতে ওই বাচ্চা ছেলেটা বলে উঠল, পালিয়ে আমার হাত থেকে বাঁচতে পারবে না। সকলে তাদের নিজের পাপের শাস্তি পেয়েছে। বাকি রয়েছে কেবলমাত্র তুমিও তোমার পাপের শাস্তি পাবে। সেদিন তোমরা আমায় তুচ্ছ-তাচ্ছিল্য করে ফিরিয়ে দিয়েছিলে। সব সত্যিটা জানার পরেও আমায় সামান্যতম সাহায্য করো। সরাসরি অন্যায় যে করে আর যারা সহ্য করে তারা সকলেই যে সমান অপরাধী, তাই তুমিও শাস্তি পাবে। দৌড়তে দৌড়তে আচমকাই হোঁচট খেয়ে পড়ে গেল উপেন হাজরা। বহু চেষ্টা করেও আর কিছুতেই উঠতে পারল না সে। তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যেন অবশ হয়ে এল। তার চোখে নেমে এলো এক গভীর ঘুম। উপেন উপলব্ধি করল ধীরে ধীরে চেতনা হারিয়ে ফেলছে সে, অজ্ঞান হয়ে যাচ্ছে। তবে দুই চোখ বন্ধ করার শেষ মুহূর্তে উপেন দেখল কিলবিলে পোকার মতন কৈলাস আঁকা বাঁকা বিকৃত ভঙ্গিমায় এগিয়ে এসে ঝাঁপিয়ে পড়ল তার শরীরের উপর। পরের দিন সূর্যোদয়ের আলো ফুটলে উদ্ধার করা হলো আরেকটি নৃশংস মৃতদেহ। উপেন হাজরার ছিন্ন ভিন্ন দেহ তার বাড়ি থেকে কিছুটা দূরত্বে পড়েছিল। মৃতদেহের অবস্থা দেখে বোঝা গেল এই ঘটনা ঘটেছে মধ্যরাতের কাছাকাছির সময়। জলধর সেন বুঝতে পারল তাহলে উপেন হাজরাই ছিল সেই ব্যক্তি যাকে নিজের মায়ের সাথে হওয়া অন্যায়ের কথা বলেছিল কৈলাস। কিন্তু এই গ্রামের মোড়ল কিংবা পুরোহিতের মতন
সেও নির্বাক হয়ে হাত পা গুটিয়ে বসেছিল সব সত্যি শোনার পরে। আর ঠিক এই কারণেই কৈলাসের আত্মা মেরে ফেলেছে। উপেন হাজরার মৃতদেহ গোল করে ঘিরে শত শত মানুষের জমায়েতের মধ্যে বেচারাম দৌড়তে দৌড়তে এসে বলল, ওইদিকে দেখবে চলো, কি কাণ্ড করেছে। বেচারামের অমন ধারা কথা শুনে জলধর সেন কিছুটা কেশে উত্তেজিত গলায় বলল, কি হয়েছে রে বেচা? কোথায় আবার কি ঘটলো? আবার কি কোনো মৃতদেহ পাওয়া গেছে নাকি? না খুড়ো, আর কোনো মৃতদেহ পাওয়া যায়নি। বিন্ধ্যাচলের উত্তরের সীমানায় যেখানে কবর দেওয়া হয়েছিল কৈলাসের মৃতদেহটা, সে কবর থেকে তো উধাও হয়ে গেছিল দেহটা। আজ হঠাৎ করে সেই গর্তের মধ্যে কৈলাসের প্রাণহীন শরীর পুনরায় ফিরে এসেছে। আমাদের আবার তাকে কবরস্থ করতে হবে। সে কি রে? চল গিয়ে ঘটনাটা একবার নিজের চোখে দেখি। কবর দিতে হলে দেয়া যাবে না হয়। আমার মন বলছে আর কোনো অঘটন হয়তো বিন্ধ্যাচলে ঘটবে না, কারণ যাদের শাস্তি দেওয়ার কথা ছিল কৈলাসের, তাদের শাস্তি দিয়ে চিরজীবনের মতো চির শান্তিময় ঘুমের দেশে তলিয়ে গেছে। জলধর সেন, পরাণ ঘোষ, রতন গোয়ালা, মেচারাম সহ গ্রামের অনেক মানুষ এবার দল বেঁধে গেল বিন্ধ্যাচলের উত্তরের সেই জনমানবহীন ফাঁকা প্রান্তরে, যেখানে কবর দেওয়া হয়েছিল কৈলাসকে। সেই স্থানের উদ্দেশ্যে হাঁটতে শুরু করলো তারা। এসে যা দেখলো তাতে সত্যিই তারা অবাক হয়ে গেল। ছোট্ট কবরের গর্তটার মধ্যে মাটি থেকে মাত্র কয়েক হাত তলায় শুয়ে আছে একটা বাচ্চা ছেলে তথা কৈলাসের প্রাণহীন দেহ। তার দেহের বিভিন্ন অংশে পচন ধরেছে। একটা বিশ্রী কটু চামড়া পচা গন্ধ বেরিয়ে আসে দেহ থেকে। জলধর সেনের আচমকা চোখ গেল কৈলাসের মুখের দিকে। ছেলেটার মায়া ভরা মুখে ঠোঁটের কোণে যেন একটা ঝলমলে হাসির আভা লেগে রয়েছে। সে যেন পরম শান্তি পেয়েছে সমস্ত অপরাধীদের অপরাধের শাস্তি পেয়ে। দুই চোখের কোণ ভিজে উঠল জলধর সেনের। ছেলেটা অসময়ে বড় দুঃখ কষ্ট বুকে নিয়ে চলে গেল তাদেরকে ছেড়ে। চোখের জল মুছে জলধর বলল, এরপর থেকে আমাদের গ্রামে আর কেউ মারা যাবে না নৃশংসভাবে, সে কথা আমি নিশ্চয়তার সাথে বলতে পারি। তোমরা ছেলেটার কবর দেওয়ার ব্যবস্থা করো, দেখো যেন কোনো ত্রুটি না হয়। এবার সে একটু শান্তিতে ঘুমাক। কৈলাস এবং তার মায়ের সাথে যে অন্যায় হয়েছিল, সেই অন্যায়ের শাস্তি সে দিয়েছে। কোনো নিরপরাধ গ্রামবাসীকে ও হত্যা করেনি, হত্যা করেছে তাদের যারা অন্যায় করেছিল এবং অন্যায়ের কথা শুনেও মুখ বুজে সবটা মেনে নিয়েছে। তোমরা এবার কবরের ব্যবস্থা করো। শেষ হলো স্কেরি টেলসের আজকের গল্প একানোরের আতঙ্ক। গল্প পাঠে শুভ, বিভিন্ন ভূমিকায় সৌরভ সাহা, সৌরভ রায়, কুমারজিৎ, সঞ্চয়িতা এবং আমি শ্রীরূপ। গল্পের সাউন্ড ডিজাইন 62 FPS স্টুডিও। গল্পের পোস্টার ডিজাইন এবং সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় আমি শ্রীরূপ। তোমরা চাইলে তোমাদের লেখা গল্প আমাদের স্কেরি টেলসের জন্য পাঠাতে পারো, তবে একটা বিষয়ে একটু খেয়াল রেখো বন্ধু, গল্পের ন্যূনতম শব্দসীমা যেন অবশ্যই 5000 হয় এবং গল্পের সঙ্গে গল্পের একটি সার সংক্ষেপ তোমরা 250 শব্দের মধ্যে লিখে আমাদের অফিসিয়াল মেল আইডিতে ডক ফাইলের সাথে পাঠিও। যে কোনো প্রয়োজনে তোমরা আমার সাথে সরাসরি আমার ফেসবুকেতে যোগাযোগ করতে পারো। এছাড়া তোমরা চাইলে আমাদের স্কেরি টেলসের ফেসবুক গ্রুপেও জয়েন হতে পারো। নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখলাম।
আজকে আমরা আমাদের পাশে পেয়েছি রোমাঞ্চ বাংলা থেকে সৌরভ সাহা, কিংবদন্তি থেকে সৌরভ রায় এবং দি ট্রিনিটি থেকে কুমারজিৎকে। ওদের অসংখ্য ধন্যবাদ আমাদের এই বিশেষ উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। ওদের চ্যানেলগুলোর লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। অবশ্যই কিন্তু তোমরা ওদের চ্যানেলগুলো ভিজিট করো। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্প? অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাও। আমি কিন্তু তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়ি এবং তার সাথে রিপ্লাইও দিই। আমাদের আজকের গল্পটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই গল্পটাকে লাইক করো, সকলের সাথে গল্পটা শেয়ার করো এবং এখনো যদি বন্ধু তুমি স্কেরি টেলসকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চটপট নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে স্কেরি টেলসকে সাবস্ক্রাইব করে নাও এবং সেই সঙ্গে নোটিফিকেশনের বেল বাটনটা প্রেস করে নোটিফিকেশন অন করে নাও, যাতে নতুন গল্প আসার সঙ্গে সঙ্গে সবার আগে তুমি জানতে পারো। তাহলে আজকের মতো এইটুকুই। খুব তাড়াতাড়ি আবারও তোমাদের জন্য নতুন গল্প নিয়ে ফিরছি।